তাহলে আমাদের আজকে ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভের উপর, অর্থাৎ অ্যাডজেক্টিভ আমরা বলছিলাম যে আমরা আজকে অ্যাডজেক্টিভটা করব, এবং সেটা হচ্ছে কি আমরা অ্যাডজেক্টিভের কিছু টার্ম কিন্তু আমরা কিন্তু আগে শিখাচ্ছি। ঠিক আছে, আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাডজেক্টিভটা আমরা যেভাবে প্রত্যেকটা টার্ম যেভাবে আসলে অ্যানালাইসিস করে অর্থাৎ ডিপলি শিখি, অ্যাডজেক্টিভটা আমরা সেম ভাবে কি করবো, আমরা ডিপলি শিখবো। ঠিক আছে, অর্থাৎ তার প্রকারভেদ থেকে শুরু করে এবং তার অর্থাৎ কোন কোন জিনিসগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেগুলো কিন্তু আমরা কিন্তু আজকে জানবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আপনারা যদি লিখেন অ্যাডজেক্টিভের প্রকারভেদ যদি লিখি, তাহলে দেখেন সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অ্যাডজেক্টিভ যেটা বললাম, সেই অ্যাডজেক্টিভটা আমরা সাধারণত ভাগ করব কয় ভাগে? দুই ভাগে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজেক্টিভকে ভাগ করতে পারি হচ্ছে দুই ভাগে। প্রথমত এক, অ্যাট্রিবিউটিভ, দুই হচ্ছে প্রেডিকেটিভ। ঠিক আছে, এক হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর হচ্ছে প্রেডিকেটিভ। আমি ছোট করে জিনিসটা শিখাই দিই, তাহলে এটা ক্লিপসটা ফেলে কিন্তু এভাবে আছে, সেজন্য আমি শুরুতে এটা দিয়ে শুরু করছি। আমরা কিন্তু আমাদের মেইন টপিক কিন্তু মেইন প্রকারভেদ কিন্তু আমরা একটু পরে শিখবো। তাহলে আমরা প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ আর হচ্ছে প্রেডিকেটিভ। এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে। এটা হচ্ছে অবস্থান ভেদে অ্যাডজেক্টিভ হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট আর হচ্ছে প্রেডিকেটিভ। ঠিক আছে, তাহলে আমরা অ্যাট্রিবিউটিভ যদি বলি, তাহলে আমরা দেখেন তো আমরা সবসময় একটা কথা বলি কিনা, তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে কোন একটা নাউনকে। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে? অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে সাধারণত নাউনকে কি করে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ কি পরে বসতে পারে না? কারণ প্রশ্ন হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কি তাহলে কি পরবর্তীতে বসতে পারে না? হ্যাঁ, অ্যাডজেক্টিভ কিন্তু পরেও বসতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ আগে বসুক বা পরে বসুক, সেটা অল টাইম কাকে মডিফাই করবে? সেটা অল টাইম মডিফাই করবে হচ্ছে সেই নাউনটাকে মডিফাই করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি তাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করবে কাকে? নাউনকে। তাহলে দেখেন, তাহলে অ্যাডজেক্টিভের অবস্থান কোন কোন জায়গায় আছে? অ্যাডজেক্টিভের অবস্থান হচ্ছে দুই জায়গায় আছে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে, আর একটা হচ্ছে নাউনের পরে। তাহলে এখানে হচ্ছে নাউনের আগে আর হচ্ছে নাউনের পরে। এই যে নাউনের আগে এবং নাউনের পরে, এই বিষয়টার উপর ভিত্তি করে কিন্তু অ্যাডজেক্টিভকে কিন্তু ভাগ করা যায় কিন্তু দুই ভাগে। সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আপনারা যদি ক্লিপস টেবিল যদি সামনে থাকে, যেহেতু আমি শুরুতে একটু করে ক্লিপস টেবিলটা দেখে দিই, কারণ পরে গিয়ে কিন্তু আর সুযোগ পাওয়া যায় না। তাহলে আপনারা যদি আপনাদের হাতে যদি ক্লিপস টেবিল থাকে, তাহলে আপনারা ক্লিপস টেবিলের যে পৃষ্ঠায় যাবেন সেটা হচ্ছে বহুদূর চলে গেছি। অ্যাডজেক্টিভ তো খুঁজে পাই না। হ্যাঁ, পাইছি। আপনারা তাহলে সেটা যাবেন হচ্ছে আপনারা 134 নম্বর পৃষ্ঠায় গেলে দেখবেন যে অ্যাডজেক্টিভের সাধারণত দুই ধরনের কি আছে, মানে প্রকার দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অ্যাট্রিবিউটিভ আর হচ্ছে প্রেডিকেটিভ দেখবো। যদি এখানে অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ এভাবে বলে নাই, তারপরে দেখেন তাহলে আমরা যেটা বলতেছি, তাহলে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসতে হবে, নাউনের পরে বসতে হবে। নাউনের আগে যেটা বসে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ। এটা হচ্ছে নাউনের আগে, জাস্ট এভাবে লিখে রাখবেন। আমরা এগুলোর উদাহরণগুলো পরে দেখবো। ঠিক আছে, আমরা জাস্ট আগে জিনিসটা লিখে রাখি। তাহলে নাউনের আগে, আর এটা হচ্ছে কি নাউনের পরে। আর আমরা জানি প্রেডিকেট মানে হচ্ছে সাধারণত পরে হয়, তাহলে হচ্ছে কি নাউনের পরে। বুঝতে পারছেন? অবস্থান অনুযায়ী অ্যাডজেক্টিভ হচ্ছে দুই প্রকার, অ্যাট্রিবিউটিভ আর হচ্ছে কি প্রেডিকেটিভ। উদাহরণটা আমরা মানে বাকি উদাহরণগুলো দিলে তখন আমি আস্তে আস্তে বলে দিব। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে মূল অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলোতে যাই। তাহলে মূল অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো হচ্ছে 5 প্রকার। তাহলে আমরা যদি বলি অ্যাডজেক্টিভ হচ্ছে কয় প্রকার? অবস্থান ভেদে 2 প্রকার, আর নরমালি হচ্ছে 5 প্রকার। সেটা হচ্ছে কি কি দেখেন তো, আমরা যদি বলি প্রথমত হচ্ছে আমাদের কোয়ালিটি, কোয়ালিটি, তারপর হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, তারপর হচ্ছে নিউমেরিক্যাল বা নিউমেরাল। ঠিক আছে, বা নিউমেরিক। তারপর হচ্ছে প্রপার। দেন হচ্ছে আপনার যে প্রোনোমিনাল।
প্রোনোমিনাল। তাহলে এখান থেকে আমরা যদি বলি, আমরা এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আগে থেকে জানি। সেটা হচ্ছে কি কোয়ালিটি, কোয়ান্টিটি, তারপর হচ্ছে নিউমেরাল বা নিউমেরিক্যাল, তারপর হচ্ছে কি বা নিউমেরিকও বলে, তারপর হচ্ছে কি প্রপার, আর হচ্ছে প্রোনোমিনাল। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদ দেখতেছি হচ্ছে 5 প্রকার। সেটা হচ্ছে কি কি, তাহলে আমরা একটু বাংলাটা, আপনারা একটু জিনিসটা বাংলাটা একটু লিখে নেবেন নিচে নিচে। সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে যেটা বোঝায় সেটা হচ্ছে গুণবাচক। গুণবাচক, তাহলে গুণবাচক, তাহলে অ্যাডজেক্টিভের বাংলা কি? অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষণ কি? বিশেষণ হচ্ছে যেটা বিশেষ্যকে কি করে, বিশেষ্যকে বিশেষায়িত করে, তাকে বলা হয় বিশেষণ। ঠিক আছে, বা অ্যাডজেক্টিভ। তাহলে কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। মার্কারের কি অবস্থা? প্রতিদিন কালি দেখায়, প্রতিদিন কালি শেষে। তাহলে হচ্ছে কি পরিমাণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি পরিমাণ বাচক। এটা হচ্ছে গুণবাচক, আর এটা হচ্ছে পরিমাণ বাচক। ঠিক আছে, তারপর নিউমেরিক্যাল হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক। আর প্রপার তো হচ্ছে কি নির্দিষ্টতা বাচক। নির্দিষ্টতা বাচক। আর এটা হচ্ছে আপনার সর্বনাম, সর্বনাম জ্ঞাপক। এখানে বাচক বলার দেখেন, এখানে জ্ঞাপক বলেন। ঠিক আছে, তাহলে আমরা এগুলো 5টা বাংলাগুলো আমরা শিখলাম। তাহলে এখানে দেখেন তো, আমরা যদি বলি কোয়ালিটি যেটা বলছি, সেই কোয়ালিটির মধ্যে আমাদের কি কি আসতে পারে? এখন সেই কোয়ালিটির মধ্যে আমাদের আসতে পারে হচ্ছে দোষ, অর্থাৎ গুণবাচক মধ্যে দোষ, গুণ, তারপর হচ্ছে অবস্থা। এই শব্দগুলো কিন্তু মাথায় রাখবেন, দোষ, গুণ, অবস্থা। পরিমাণ বাচকে কি আসবে? তাহলে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, তাহলে নির্দিষ্ট এবং হচ্ছে কি সর্বনাম জ্ঞাপক। এই শব্দগুলোকে যদি কোনো বাক্যের মধ্যে যদি দেখেন যে এই শব্দগুলো কোনো একটা নাউনকে মডিফাই করতেছে এবং মডিফাই করে এই অংশগুলো প্রকাশ করে, তখন তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। এখন কিভাবে বুঝবেন? যদি কোনো একটা অ্যাডজেক্টিভ কোনো একটা নাউনের যদি দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি বলি, হি ইজ এ গুড বয়, বলছি না? তাহলে এখানে আমরা যদি দেখি, আমরা যদি এখানে যদি খেয়াল করি, তাহলে আমাদের এখানে যে বয়টা আছে, হ্যাঁ, আমাদের এখানে যে বয় আছে, সে বয়টা হচ্ছে একটা নাউন। যেহেতু বয় হচ্ছে একটা নাউন, ঠিক আছে, তাহলে বয়ের আগে যে অপশন, যে শব্দটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কোন ধরনের অ্যাডজেক্টিভ? তাহলে যদি আপনাকে যদি একদম স্পেসিফিক ভাবে যদি বলতে হয়, তাহলে গুড মানে কি? গুড মানে ভালো না? তাহলে সেটা কি গুণ? গুণ না? তাহলে যেহেতু গুণ বলছে, তার মানে কি করতে হবে? হি ইজ আ গুড বয়। তাহলে এখানে গুডটা হচ্ছে কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, এখন আপনাকে যদি সেন্টেন্সটা এভাবে না বলে, এখন যদি বলতে এভাবে বলতো, রহিম ইজ এ পুয়ার ম্যান। তাহলে রহিম ইজ এ পুয়ার ম্যান বললাম, তাহলে ম্যান শব্দটা কি? ম্যান শব্দটা হচ্ছে নাউন। আর তাহলে পুয়ার শব্দটা কি? পুয়ার শব্দটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভ? সেটা হচ্ছে অবস্থা। তাহলে দেখেন তো রহিমের অবস্থা কি? রহিমের অবস্থা হচ্ছে সে একজন দরিদ্র লোক। তাহলে এখানে হচ্ছে কি বুঝাইছে? এখানে হচ্ছে অবস্থা বুঝাইছে, সেটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন দেখেন এই অ্যাডজেক্টিভ গুলো কোথায় বসছে? এই অ্যাডজেক্টিভ গুলো কিন্তু নাউনের আগে বসছে। যেহেতু এগুলো নাউনের আগে বসছে, তাহলে এগুলোর নাম আমরা আরেকটা কি পাইছিলাম? আরেকটা নাম পাইছিলাম, সেগুলোর নাম কি? সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? যদি কোনো নাউনের পূর্বে বসে কোনো অ্যাডজেক্টিভ, তাহলে সেই অ্যাডজেক্টিভটা বলবো আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর স্পেসিফিক ভাবে বলে সেগুলোর নাম হচ্ছে কি? কোয়ালিটি অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের তাহলে দোষের হতে পারে। ঠিক আছে, অর্থাৎ হি ইজ এ ব্যাড বয় বলতে পারি। এখন আমরা দেখবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমাদের কি প্রকাশ করে? বলছে পরিমাণ প্রকাশ করে। তাহলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এখন আপনারা কনফিউজড হয়ে যাবেন। কনফিউজটা হচ্ছে কিভাবে জানেন? আপনারা কনফিউজড হবেন এভাবে যে আপনারা যখন পড়বেন, আমি একটু জানলাটা বন্ধ করি কারণ সাউন্ড আসতেছে আজকে প্রচুর। আপনারা আশা করি সাউন্ড পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কানে লাগতেছে সাউন্ডটা আসতে। দেখেন, আসেন আমরা এখন যদি বলি, তাহলে আপনাদের মধ্যে যে কনফিউশনটা তৈরি হবে, সেই কনফিউশনটা হচ্ছে কি জানেন? পরিমাণবাচক আর হচ্ছে সংখ্যাবাচক, দুটোর মধ্যে আপনারা কিন্তু মানে গুলিয়ে ফেলবেন। সে গুলিয়ে ফেলার জিনিসটা হচ্ছে কি? পরিমাণ। পরিমাণ মানে হচ্ছে যেটাকে আমরা গণনা করতে পারি না। তাহলে এখানে কি করা যাবে না? এখানে হচ্ছে গণনা করা যাবে না, গণনা করা যায় না, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পরিমাণবাচক। আর যেটাকে আমরা গণনা করতে পারি, তাহলে এখানে আমরা কি বলবো? এখানে হচ্ছে আমরা গণনা করা যায়। তাহলে যেটাকে আমরা গণনা করা যায় সেটা হচ্ছে নিউমেরিক্যাল। আর যেটা গণনা করতে পারবো না কিন্তু আমাকে পরিমাণ করতে, মানে হচ্ছে ওজন করতে হবে, সেগুলোকে বলা হয় কি? সেগুলো হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, এই দুটোর মধ্যে আপনারা কিন্তু কনফিউজ থাকবেন। যেমন আমি যদি বলি
I bought 2 pens, ঠিক আছে? আবার বললাম I bought 2 kilograms ধরেন রাইস, ঠিক আছে? তাহলে আমরা দুভাবে লিখলাম, একটা হচ্ছে I bought 2 pens আর একটা লিখলাম হচ্ছে I bought 2 কেজি বা কিলোগ্রামস কি রাইস। তাহলে এই যে জিনিসটা বললাম, তাহলে এখানে কিন্তু দেখেন তো দুই জায়গায় কিন্তু কি আছে, 2 আছে, কিন্তু আমি কোনটাকে কি বলবো সেটা আমাকে ইন্ডিকেট করবো হচ্ছে পরের শব্দগুলো দিয়ে। যেমন এখানে প্যান হচ্ছে নাউন, এখানে রাইস হচ্ছে নাউন। তাহলে দেখেন তো আমরা চাল কিন্তু সাধারণত পরিমাণ করে কিনি, আমরা কিন্তু চাল কিন্তু গণে গণে কিনি না। তাহলে যেহেতু এখানে কেজি শব্দটা আছে তাহলে বলতে হবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর যেহেতু এখানে আমরা গণনা করতে পারতেছি 1 পেন 2 পেন 3 পেন, এখানে কয়টা মার্কার, 3টা মার্কার, তাহলে আমি গণনা করতে পারছি, পরিমাণ করার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে আপনাদের যদি আইডেন্টিফিকেশন আসে বা আপনাদের যদি মানে এরকম যদি ক্লাসিফিকেশন থেকে যদি কোয়েশ্চেন হয়, আন্ডারলাইন করে দিয়ে যদি বলে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আন্ডারলাইন পার্ট ইজ এ অবলিক এন দিয়ে আপনাকে অপশন দিবে, কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, এভাবে অপশন তৈরি করবে। তখন আপনাকে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। অর্থাৎ পরিমাণবাচক মানে হচ্ছে লিটার, লিটার, তারপর হচ্ছে কেজি, গ্রাম, এই জাতীয় পরিমাণবাচক শব্দগুলো যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি, নিউমেরিক্যাল। অর্থাৎ নিউমেরিক্যাল বলতে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে? আর যেটা আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারবো সেটাকে বলবো আমরা সরাসরি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে আপনার ডিফারেন্সটা কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনারা পড়বেন। ক্লিয়ার? এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর কি কি হতে পারে? যেমন ধরেন I bought some, ঠিক আছে? কি বলা যায়, I bought some, ধরেন সাম কি বলা যায়, সাম মাথায় আসতো না শব্দটা, তাহলে হচ্ছে কি, আমাকে রেকর্ডিং বন্ধ করে দিছি না, চলতেছে। তাহলে আমরা যদি বলি I bought some apples, ধরেন আসতেছে না মাথায়। আবার বলছি কি I bought many pens, ঠিক আছে? এখন এই দুটো আমরা বললাম, তাহলে হচ্ছে কি I bought some apples আর একটা বলে কি I bought many pens বললাম। তাহলে এই যে এখানে সাম এবং মেনি শব্দটা, তাহলে কি এখানে এখন আমরা কিন্তু এখানে কিন্তু আমরা সংখ্যা বলতে পারবো না। দেখেন তো আমি যদি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আমি কয়টা আপেল কিনেছিলাম, তাহলে কয়টা আপেল কিনেছিলাম আপনাকে বলতে পারবেন? আপনাকে এখানে কিন্তু গণনা করতে পারবেন না। কিন্তু সাম এবং মেনি এই শব্দগুলো যদি এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাপল শব্দ, এখন আমি যদি এই অ্যাপল শব্দটা যেহেতু সাম বললাম তাহলে আপনারা কিন্তু এখন কিন্তু গণনা করে বলতে পারবেন। এখন আমি যদি ভেবে না বললাম, আমি যদি বলতাম যে 12 apples, ঠিক আছে? আবার যদি বলতাম এখানে যদি 12 প্যান্টস, তাহলে আপনি কিন্তু এখন সরাসরি বলতে পারবেন যে আমি কয়টা প্যান এখানে কিনেছিলাম। তাহলে এখানে যদি বলি আমি কয়টা প্যান কিনেছিলাম বা কয়টা আপেল কিনেছিলাম, আপনি কিন্তু বলতে পারবেন না। কেন? কারণ এখানে কিন্তু সাম মেনি কিন্তু কোনোটাই কিন্তু নির্দিষ্ট করে বলে না, অর্থাৎ অনির্দিষ্ট। তার মানে এখানে কয়টা, এখানে হচ্ছে কিছু বলছি বা অনেক বলছি, তাহলে এখানে আপনি নির্দিষ্ট করে বলতে হবে, তখন আমাকে কি পরিমাণবাচক বলতে হবে। তার মানে এই জিনিসগুলো নাম হচ্ছে কি, যদিও এগুলো কি না, সাম মেনি কিন্তু আপনার পরিমাণ কোনো কিন্তু কি করে না, কোনো কিন্তু আপনার কিন্তু ওই যে মানে পরিমাণবাচক বা হচ্ছে আপনার ওজন টোজন এগুলো কিন্তু বোঝায় না। কিন্তু তারপরে এগুলো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর যখন সংখ্যা সরাসরি সংখ্যা থাকবে তখন সেটাকে বলবো আমরা সরাসরি নিউমেরিক্যাল। বুঝতে পারছেন? তাহলে এটা গণনা করতে পারবেন না সেজন্য কোয়ান্টিটি, এটা গণনা করে দেয় সেজন্য নিউমেরিক্যাল। ঠিক আছে? আমি একসাথে দুটো জিনিস করে দিলাম, অর্থাৎ নিউমেরিক্যাল এবং হচ্ছে এটা করে দিলাম। ঠিক আছে? তাহলে এবার আমরা আসি আমাদের টপিক গুলোতে। তাহলে এখানে আমরা আপাতত আমাদের এই দুটো শেষ, এটা আমরা একটু কাজ করতে হবে এটা আমাদেরকে, ঠিক আছে? আমরা এগুলো মুছে দিই, যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা মুছে দিই। আমরা নিউমেরিক্যাল নিয়ে কিন্তু আমাদের একটু কাজ আছে, কারণ আমি মনে আছে আমি প্রথম দিন জিজ্ঞেস করছিলাম, অর্থাৎ নাউনের ক্লাসে জিজ্ঞেস করছিলাম নাউনের অর্থাৎ নাম্বার কয় প্রকার, ঠিক আছে? তখন আপনারা বলছিলেন, কেউ বলছেন 2 প্রকার, কেউ বলছেন 3 প্রকার, এভাবে। তাহলে সেই নাম্বারটা আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে কয় প্রকার বলছিলাম, তখন আমি একটু করে বলছিলাম এবং বলছিলাম যে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে গেলে আমরা ডিটেইলসে পড়বো। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে আপনার 3 প্রকার। একটা হচ্ছে কি কার্ডিনাল, দেখেন তো মনে পড়ে কিনা, আমরা আর্টিকেলের ক্ষেত্রে পড়ছিলাম, মনে আছে? আর্টিকেল চ্যাপ্টারে পড়ছিলাম। তারপর হচ্ছে অর্ডিনাল, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ ঠিক আছে? অর্থাৎ অর্ডিনাল
কার্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। এখন দেখেন তো আমরা সংখ্যাবাচক বাংলার ক্ষেত্রে আমরা একটা শব্দ, আমরা একটা চ্যাপ্টার পড়ি, সেটা হচ্ছে সংখ্যাবাচক, একটা সংখ্যাবাচক শব্দ, এভাবে একটা চ্যাপ্টার কিন্তু আমাদের আছে বাংলা সেকেন্ড পেপার বইতে। সেখানে আমরা এই যে সংখ্যাবাচক শব্দকে আমরা প্রকারভেদ পাইছি কি কি। একটা হচ্ছে আপনার পরিমাণবাচক বা পরিমাণ গণনাবাচক, ঠিক আছে। আর একটা পাইছি হচ্ছে আপনার পরিমাণবাচক বা ক্রমবাচক। আর একটা পাইছিলাম হচ্ছে আপনার ওই যে মানে কি বলে এটার নাম কি, পরিমাণবাচক, এভাবে পাইছিলাম। তাহলে আমরা দেখছিলাম এভাবে এক জায়গায় আছে হচ্ছে এক, তারপর এখানে আছে কি পহেলা, তারিখবাচক, ঠিক আছে, পহেলা। তারপর পাইছিলাম হচ্ছে প্রথম, ঠিক আছে, এভাবে পাইছিলাম। তাহলে হচ্ছে এক, পহেলা, প্রথম। তখন এটা পাইছিলাম কি, এটা হচ্ছে গণনাবাচক বা অঙ্কবাচক, এটা হচ্ছে তারিখবাচক, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রমবাচক, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা জিনিসগুলো কিন্তু পাইছিলাম বাংলা সেকেন্ড পেপার চ্যাপ্টারে গেলে এক সংখ্যাবাচক শব্দের মধ্যে। এখানেও সেম জিনিস, এখানেও কিন্তু আমরা সেই জিনিসগুলো, কিন্তু তারিখবাচকটা আমাদের দরকার নেই, কারণ আমরা তারিখবাচকটা কিন্তু অর্ডিনাল দিয়ে কিন্তু আমরা করে ফেলি। কিন্তু আমাদের এই তিনটা দরকার, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। তাহলে কার্ডিনাল মানে কি? কার্ডিনাল মানে হচ্ছে আপনার গণনাবাচক, গণনাবাচক, ঠিক আছে। অর্ডিনাল মানে হচ্ছে কি, অর্ডিনাল মানে হচ্ছে ক্রম বা পূরণবাচক, ক্রমবাচক বা পূরণবাচক, ঠিক আছে। এখানে লিখে দিই পূরণ বা ক্রমবাচক। আর মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে নরমালি, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। তারপর আসি আমরা, তাহলে কার্ডিনাল গুলো কি কি? কার্ডিনাল গুলোকে আমরা বলতে পারি সাধারণত গণনাবাচক, যেহেতু বলছি, তাহলে আমরা যেভাবে নরমালি গণনা করি সেটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10 এবার যেভাবে বলি নরমালি, আমরা যেভাবে 1 2 গণি সেটা। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে যেটা আমরা ক্রম বা পূরণ করি, মানে হচ্ছে ক্রম। দেখেন তো আমরা 1 2 3 4 5 6 এগুলো আমরা নরমালি বলতে পারি, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আমরা যদি বলি, ঠিক আছে, ধরেন আমি, আচ্ছা এখানে আগে লিখে দিই তারপর আমি বলি, তারপরে আমরা কি বলবো, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে, ডট ডট 5 6 7 8 9 10 এভাবে যাবে। ধরেন আমার এখানে একটা বিল্ডিং আছে, এটা একটা বিল্ডিং ধরেন, ঠিক আছে। এই বিল্ডিং এর মধ্যে আমি দিলাম হলো এক একটা ফ্লোর, এক একটা কি ফ্লোর। এখন দেখেন তো আমি এটাকে কি বলবো, এটাকে আমরা সাধারণত কি, মানে আমরা কি বলি সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু আমরা ধরলাম এটা, এটার নাম কি, ধরেন এখানে একটা, এখানে আছে কি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ধরেন গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। এখন গ্রাউন্ড ফ্লোরের উপরটাকে আমরা কি বলি, ফার্স্ট ফ্লোর। এটা কি সেকেন্ড ফ্লোর, এটা কি থার্ড ফ্লোর, এটা কি ফোর্থ ফ্লোর, আর এটা হচ্ছে ফিফথ ফ্লোর, ঠিক আছে, বলি। এখন আমরা কি কখনো কিভাবে বলি যে, মানে হ্যাঁ বলি, আমরা কিন্তু একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা ভাবে কিন্তু বলি বাংলার ক্ষেত্রে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে অবশ্যই বলতে হবে, এটা আমরা বলতে পারবো না 1 ফ্লোর 2 ফ্লোর 3 4 5 ফ্লোর 4 ফ্লোর, তারপর হচ্ছে 5 ফ্লোর, এভাবে কিন্তু বলতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, কারণ দেখেন তো এগুলা একটার পর একটা সাজানো কিনা, মানে ধারাবাহিক কিনা। এই এক তলার পরে দুই তলা, দুই তলার পরে তিন তলা, তিন তলার পরে চার, তারপরে পাঁচ, তারপরে এভাবে যেতে যেতে যতটুকু উঠে, ঠিক আছে। তাহলে আমরা এগুলো কিন্তু একটা ক্রম হিসেবে কিন্তু আমাকে গণনা করতে হবে। সেই জন্য এগুলোকে আমরা সবসময় কিন্তু এই অর্ডিনাল নাম্বার দিয়ে কিন্তু আমাদের বলতে হয়, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এভাবে কিন্তু বলতে হয়। কখনোই কিন্তু আমরা ওয়ান ফ্লোর 2 ফ্লোর এভাবে কিন্তু বলতে পারি না বিল্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমরা সাধারণত গণনা করতে হবে এবং একটা ধারাবাহিক উপায়ে আমাকে আসতে হবে, তখন সেটাকে বলবো আমরা, সেখানে করবো আমরা অর্ডিনাল নাম্বার। আর নর্মালি যদি করি সেখানে হচ্ছে আমরা নর্মালি করবো হচ্ছে কি কার্ডিনাল নাম্বার। যেমন আমরা একটু আগে যেটা করছিলাম, আমরা যে উদাহরণগুলো দেখছিলাম সেটা হচ্ছে কি লিখছিলাম, যে আমরা ভাই দেখছিলাম না যে আই বট, ধরেন 2 অ্যাপলস, 2 অ্যাপলস, এটা হচ্ছে জাস্ট গণনা, ঠিক আছে। এখন আপনি এখানে কিন্তু 2 বাদ দিয়ে আপনি এখানে যদি বলেন যে আই বট সেকেন্ড অ্যাপলস, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু আমরা সরাসরি কিন্তু গণনা করতেছি। সো আমরা এখানে গণনাবাচক শব্দগুলাই বসাতে হবে, অর্থাৎ কার্ডিনাল বসাতে হবে। আর বিল্ডিং টিল্ডিং এগুলোর ক্ষেত্রে সাধারণত যখন আমরা ধারাবাহিক উপায় আসবে, মানে ধারাবাহিকতা, অর্থাৎ ধারাবাহিক আমাকে গণনা করতে হবে, তখন সেখানে আসবে আমাদের অর্ডিনাল নাম্বার, ঠিক আছে। এখন যদি আমরা আর্টিকেল যদি বলি, আর্টিকেলের ক্ষেত্রে বলি, তাহলে কার্ডিনাল নাম্বারের আগে দি বসে না শিখছিলাম, আর অর্ডিনাল নাম্বারের আগে দি বসাতে হয়, এটা হচ্ছে আমরা আর্টিকেল চ্যাপ্টারে পড়ছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এখন আমরা অর্ডিনাল কার্ডিনাল কিন্তু আমাদের আর ভুল হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এখন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ জিনিসটা কি? মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে আমরা যদি বলি, যেমন আমরা বলি না সিঙ্গেল, অর্থাৎ আমরা সিঙ্গেল 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 ডাবল বলি না, এই সিঙ্গেল, তারপর হচ্ছে ডাবল, তারপর হচ্ছে কি ট্রিপল, তারপর হচ্ছে ফোর ফল, ঠিক আছে, ফোর ফোল্ড, এভাবে করে, তাহলে ফিফ ফোল্ড, সিক্স ফোল্ড, এভাবে করে কিন্তু আমাদের আসবে। আবার আমরা আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি
ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এভাবে কিন্তু আমরা বলি না। তারপর হচ্ছে বলি কোয়ার্টার, কোয়ার্টার এভাবে বলি, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এই যে জিনিসগুলো আমরা বলি, তাহলে এইগুলোর নাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তাহলে এই যে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোর ফোল্ড, ফিফথ ফোল্ড এভাবে আসবে। তাহলে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, কোয়ার্টার এগুলোও কিন্তু আপনার কি, এগুলোও কিন্তু আপনার মাল্টিপ্লিকেটিভ, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এখন আমরা এই তিনটা নাম্বারের তিনটার ক্রম আপনি যদি বুঝতে পারেন, তাহলে আমরা আগামী দিন বলতে আগামী ক্লাসে, আগামী পরশু অর্থাৎ মঙ্গলবারের ক্লাসে আমরা যখন কম্পারিজন পড়বো, সেই কম্পারিজনের মধ্যে আমাদের একটা টার্ম আসবে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ একটা টার্ম আসবে, ঠিক আছে? তখন আপনি কিন্তু যদি মাল্টিপ্লিকেটিভ যদি মনে না থাকে যে কোন সংখ্যাগুলো মাল্টিপ্লিকেটিভ, তখন কিন্তু আপনি কিন্তু রুলসটা কিন্তু বুঝতেও পারবেন না এবং সেটা কিন্তু আপনি ধরতেও পারবেন না। তাহলে সেই জন্য কিন্তু এই টার্মগুলো মাথা রাখবেন যে কোনটাকে কি বলে। কার্ডিনাল অর্ডিনাল কেন মাথা রাখতে হবে, সেটা হচ্ছে আর্টিকেলের জন্য ভালোভাবে, ঠিক আছে? আর মাল্টিপ্লিকেটিভ রাখতে হবে আমরা কম্পারিজন চ্যাপ্টারে বোঝার জন্য। সেজন্য আমি এটা ভালোভাবে, সেজন্য আমি আস্তে আস্তে বুঝালাম এবং লিখে দিলাম, কারণ এটা আপনার ভবিষ্যতে কিন্তু কোনো না কোনো একটা ক্লাসে লাগবেই, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি কিন্তু নাম্বার শেষ, অর্থাৎ নাম্বার গুলো শেষ। এখন আমরা যাব হচ্ছে এবার আমাদের কিছু টার্ম। আমাদের আমাদের কিন্তু মোটামুটি কি, আমাদের নাম্বার শেষ, ঠিক আছে? অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ নাম্বার শেষ। এখন আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ 4 নাম্বার যে টার্ম সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যেটা বললাম, সেই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ দেখেন না আমাদের এখানে জিনিসটা কিন্তু, অর্থাৎ প্রোনোমিনাল জিনিসটা দেখলে আমার একটু কেমন জানি পরিচিত পরিচিত লাগতেছে, ঠিক আছে? অর্থাৎ দেখে যেন মনে হয় চিনিও হারে, এরকম অবস্থা, ঠিক আছে? বুঝতে পারছেন? আবার অনেকের ক্ষেত্রে হতে পারে ওই যে একটা গান আছে না, আমি চিনিও চিনি তোমারে ওগো বিদেশি, এরকম মানে কেউ সরাসরি বুঝতেছেন, কেউ আবার মনে হচ্ছে কি, মনে হচ্ছে তাকে চিনতেছি কিন্তু আসলে চিনতেছি না, এরকম অবস্থা। দেখেন তো প্রোনোমিনাল এই শব্দের সাথে আমাদের প্রনাউন শব্দের একটা মিলকরণ আছে কিনা, অর্থাৎ দেখতে কিন্তু প্রায় সেম। দেখেন তো এবার খেয়াল করে দেখেন তো, আমরা যখন প্রনাউন চ্যাপ্টার পড়ছিলাম তখন আমরা কিছু প্রনাউন পড়ছিলাম যেগুলোকে আমরা প্রনাউন হিসেবে দেখছি, আবার যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও দেখছি। তাহলে ওই যে প্রনাউনের ক্ষেত্রে আমরা যেগুলো দেখছিলাম, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, তারপর হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট প্রনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রনাউন, এই জিনিসগুলো হচ্ছে প্রনোমিনালের অ্যাডজেক্টিভের অংশ। বুঝতে পারছেন? আবার তাহলে সেই প্রনোমিনাল অ্যাডজেক্টিভের অংশের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু করে আপনারা লিখে নেন। তাহলে সেই প্রনোমিনাল অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে আমরা যেগুলোকে পাবো সেগুলো হচ্ছে পসেসিভ, প্রথমত পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন দেখেন তো এই জিনিসগুলো আমরা কি প্রনাউনের ক্ষেত্রে পড়ি নাই? পসেসিভ অ্যাডজেক্টিভ সেখানে পড়ছিলাম যে আমরা প্রনোমিনাল, অর্থাৎ আমরা যখন আমরা কি করছিলাম, আমরা প্রনোমিনাল প্রনাউন পড়ছিলাম তখন কিন্তু সেখানে কিন্তু আমরা পড়ছিলাম, ঠিক আছে? পার্সোনাল প্রনাউন, প্রনোমিনাল বলতে পার্সোনাল প্রনাউনে পসেসিভ অ্যাডজেক্টিভ পড়ছি। ইন্টারোগেটিভ এগুলো কিন্তু প্রনাউনের 8 প্রকারের মধ্যে পড়ছি, ইন্টারোগেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন। এখন দেখেন তো এই জিনিসগুলো কিন্তু আপনার কোথায় বসছে, এগুলো কিন্তু আপনার এখন অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি, যদি আমরা গতদিন আমরা দেখে আসছি জিনিসগুলো কিভাবে কিভাবে ব্যবহার করি, ঠিক আছে? বুঝতে পারছেন? কয়জন আছে একটু দেখি। ক্লিয়ার? এবার তাহলে এখন আমরা আস্তে ধীরে আমরা আপাতত আমরা এই জিনিসগুলোতে এখন যাবো। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলছিলাম মনে আছে? পসেসিভ মানে হচ্ছে আমরা কি করব, আমরা যে জিনিসগুলোতে আমরা সাধারণত মালিকানা প্রকাশ করবে, তাহলে যেগুলো মালিকানা প্রকাশ করবে সেগুলোকে বলবো আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আপনারা পাশাপাশি লিখে ফেলতে পারেন, সেটা হচ্ছে পসেসিভ মানে হচ্ছে মালিকানা প্রকাশ করে, অর্থাৎ মালিকানা বা অধিকার প্রকাশ করে, মালিকানা বা অধিকার প্রকাশ করে, ঠিক আছে? পসেসিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি প্রশ্ন করার জন্য, প্রশ্ন করার জন্য বসে। তারপর ডেমনস্ট্রেটিভ মানে কি, অর্থাৎ নাউনকে নির্দেশ করে, নাউনকে নির্দেশ করে, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ মানে কি, নাউনকে আলাদাভাবে প্রকাশ করে, নাউনকে, কারণ নাউনকে মডিফাই যে করবে সেই হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে আলাদাভাবে প্রকাশ করে, প্রকাশ করে, ঠিক আছে? রিলেটিভ প্রনাউনে লিখবেন, সেটা হচ্ছে নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, নাউনের সাথে সম্পর্ক
স্থাপন করে। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা লিখে রাখবেন। তাহলে হচ্ছে কি পসেসিভ মানে হচ্ছে মালিকানা প্রকাশ করবে, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহার করবে, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নাউনকে নির্দেশ করবে, আর ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে নাউনকে আলাদাভাবে প্রকাশ করে, আর রিলেটিভ মানে হচ্ছে নাউনের সাথে কি করবে, নাউনের সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা এই জিনিসগুলো এখন পড়লাম না, এখন আমরা সেগুলো একটু ডিটেলসে পরে আসি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত যাব হচ্ছে পসেসিভে। তাহলে পসেসিভ কি বলছি, পসেসিভ মালিকানা বা অধিকার প্রকাশ করে। তাহলে দেখেন এবার আমরা মনে আছে আমরা গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে কি দিস হাউস, দিস ইজ মাই হাউস, উদাহরণ দিয়েছিলাম মনে আছে প্রনাউনের ক্ষেত্রে, দিস ইজ মাই হাউস। ক্লিয়ার, এটা উদাহরণ দিয়েছিলাম। তাহলে এখানে দেখেন তো, এখানে যদি আমরা যদি বলি হাউস, হাউস শব্দটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে যাই বসে তাই যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে মাইটা হচ্ছে কি, মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মাইটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, আমরা পার্সোনাল প্রনাউনের চার্টে দেখছিলাম, সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন যদি বলি, আবার যদি বলি এরকম যে হার নেম ইজ হ্যাপি, লিখলাম। তাহলে হার নেম ইজ হ্যাপি। তাহলে এখানে দেখেন তো, নেম শব্দটা হচ্ছে নাউন, তাহলে নেম শব্দটা নাউন হলে তার আগে যে শব্দ বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটার নাম কি, এটার নাম অ্যাডজেক্টিভ। তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভ, হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? তাহলে আবার বুঝতে পারছেন যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো নাউনের আগে বুঝবে, আর অ্যাডজেক্টিভ যেহেতু বলা আছে সো এটা নাউনের আগেই বুঝবে। ক্লিয়ার? তারপর আসেন আমরা এখন যাব হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে। এখানে খুব একটা ঝামেলা নাই, আমরা আপাতত অল্প অল্প করে করে যাই, যেগুলো আমাদের জাস্ট বুঝতে পারলে হবে, এখানে খুব একটা সমস্যা পড়বে না। কি বলছি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে যদি আমরা যদি দেখি, তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কিসের জন্য বলছে, প্রশ্ন করার জন্য। তাহলে দেখেন তো, আমরা যদি বলি, আমরা গতদিন দেখছিলাম সেটা হচ্ছে কি হুইচ উইল ইউ বাই, অর্থাৎ প্রনাউনের ক্ষেত্রে দেখছিলাম মনে আছে। আবার লিখছিলাম সেম জিনিসটা লিখছিলাম, কিন্তু এখানে একটা জাস্ট নাউন যুক্ত করছি, সেটা হচ্ছে হুইচ টিভি উইল ইউ বাই। একই বাক্য ছিল, শুধুমাত্র একটা টিভি যোগ করছি আমরা, আর কিছুই না। এখন বলছি কি হুইচ হুইচ উইল ইউ বাই, তাহলে এখানে এই হুইচটা কিন্তু WH ওয়ার্ড, আবার এখানেও হুইচটা কিন্তু WH ওয়ার্ড, কিন্তু দুটোর কিন্তু গ্রামাটিক্যাল ডিফারেন্স আমরা গত ক্লাসে অর্থাৎ প্রনাউনের ক্লাসে দেখছিলাম। সেটা হচ্ছে কি হুইচ এখানে যেহেতু কোনো একটা নাউনের সাথে বসে নেই, নাউনের আগে বসে নেই, তার মানে এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে প্রনাউন। এটা হচ্ছে কোন ধরনের, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। আর যেহেতু এটা একটা নাউনের সাথে বসছে, যেহেতু টিভি একটা নাউন এবং নাউনের আগে বসছে, তার মানে এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? এবার দেখবেন মানে ডিফারেন্স গুলো দেখবেন, আপনাদের যদি আন্ডারলাইন করে দিবে, এরকম আন্ডারলাইন করে দিবে প্রশ্নের মধ্যে দিয়ে বলবে এটা কোন মানে আইডেন্টিফাই করতে। তাহলে আইডেন্টিফাই করতে আপনাকে প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে কি এটা কিসের আগে বসছে, নাউনের আগে বসছে, নাউনের আগে বসলে সেটা অল টাইম অ্যাডজেক্টিভ। এন্ড কোন ধরনের অ্যাডজেক্টিভ, যেহেতু এটা ইন্টারোগেটিভ কোশ্চেন, ইন্টারোগেটিভ ওয়ার্ড, সো আমাকে এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে হচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তারপর দেখেন, এখন এখানে আমরা যদি দেখি ইন্টারোগেটিভ যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে, যেমন ধরুন আমি যদি বলি WH ওয়ার্ড গুলো কিন্তু সব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন হুজ পেন ইজ দিস। ঠিক আছে, বললাম কি হুজ পেন ইজ দিস। তাহলে এখানে কাকে ইন্ডিকেট করছে, এই হুজটা, এই হুজটা ইন্ডিকেট করছে পেনকে, পেন যেহেতু নাউন তার মানে এটা কি, এটাও তখন হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে হুজ পেন ইজ দিস। ক্লিয়ার? তাহলে এখানে পেনটাকে যেহেতু নাউন তার মানে এখানে কি, এটা হুজটাও এখানে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে যদি বসে সেটা অল টাইম অ্যাডজেক্টিভ। সব বন্ধ করে, এটা মাথা রাখবেন শুধু। তারপর আমরা আসি হচ্ছে আমাদের পরে যেটা আছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যদি আমরা যদি দেখি, তাহলে ডেমনস্ট্রেট মানে কি কোন একটা নাউনকে নির্দেশ করে। ঠিক আছে, এখন যদি বলি দিস প্লেস ইজ মাই, দিস প্লেস ইজ মাই ফাদার্স। তাহলে এই জায়গাটি আমার বাবার। ঠিক আছে, এভাবে যদি বলি দিস প্লেস ইজ মাই ফাদার্স। এবার দেখেন, আমরা যেহেতু ডেমনস্ট্রেটিভ শিখতেছি, ডেমনস্ট্রেটিভ আমরা কি কি জানি, দিস, দ্যাট, আমরা প্রনাউনের ক্ষেত্রে পড়ে আসছি দিস, তারপর হচ্ছে দোজ, এই চারটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন।
তাহলে এই যে দিস শব্দটা বসছে, দিস শব্দটা কার আগে বসছে? একটা প্লেসের আগে বসছে। তাহলে প্লেস শব্দটা কি? প্লেস শব্দ হচ্ছে নাউন। যেহেতু কোনো একটা নাউনের আগে বসছে, সো এই দিসটা হচ্ছে কি? দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কাকে ইন্ডিকেট করতেছে? এই দিসটা ইন্ডিকেট করতেছে হচ্ছে এই প্লেসটাকে। দিসটা অর্থাৎ নাউন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি? যেটা নাউনকে নির্দেশ করে। তাহলে নাউনকে নির্দেশ যেহেতু করতেছে, তার মানে এই দিসটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ কি? অ্যাডজেক্টিভ, নট প্রনাউন। যদি বলা থাকতো এরকম, দিস ইজ মাই ফাদার্স প্লেস, যদি এভাবে বলা থাকতো, বাক্যটা যদি এভাবে বলা থাকতো যে দিস ইজ মাই ফাদার্স প্লেস, যদি এভাবে বলা থাকতো, তাহলে দেখেন তো আমরা কিন্তু এখন নাউনটাকে কোথায় নিয়ে গেছি? আমরা নাউনটাকে কিন্তু সরাসরি কিন্তু শেষে নিয়ে গেছি। এখন দেখেন তো ফাদার্স প্লেস, এই যেখানে আমরা এই জিনিসটা নিয়ে আসছি এখন, ঠিক আছে? তাহলে এখন এই দিসটা হচ্ছে কি? এই দিসটার নাম হচ্ছে তখন প্রনাউন, তখন কিন্তু কি না? তখন কিন্তু আর অ্যাডজেক্টিভ না। বুঝতে পারছেন? তাহলে এই জায়গাটি আমার বাবার, এখানে যে অর্থ, এখানে সেম অর্থ। ক্লিয়ার? শুধু গ্রামাটিক্যাল ডিফারেন্স, আর কিছু না। একটা তো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। বুঝতে পারছেন? এগুলো আমরা প্রনাউনের চ্যাপ্টারে আমরা পড়ছিলাম। এখানেও সেম জিনিসটাই পড়তে, কারণ সেম জিনিসই হবে, অন্য কিছু হবে না। তাহলে ডিস্ট্রিবিউটিভ আসে এবার। ডিস্ট্রিবিউটিভ উপরে মুছে দিই। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি কি ছিল? আমরা জানি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ছিল হচ্ছে ইচ, তারপর হচ্ছে এভরি, ঠিক আছে, ইদার, নিদার। তাহলে ইচ, এভরি, ইদার, নিদার বুঝছিলাম? ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে ছোট্ট, যেহেতু মনে পড়ছে, আমি ছোট্ট একটা জিনিস বলে দিই। আপনাদেরকে যখন আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াইছিলাম, তখন দেখবেন 10 নাম্বার একটা রুলস পড়াইছিলাম। 10, যেহেতু মনে পড়ছে জিনিসটা বলে দিই একসাথে। 10 নাম্বার রুলস এর মধ্যে আমরা এরকম শব্দগুলো দেখছিলাম, ইচ, এভরি, ইদার, নিদার, একটা শব্দ লিখলাম শেষে গিয়ে নাম, ঠিক আছে? ওই নামটা ওখান থেকে আপনারা কেটে দিবেন। অর্থাৎ 10 নাম্বার রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 10 নাম্বার রুলসে দেখবেন আপনারা কি এখানে একটা নাম ছিল, ঠিক আছে? অর্থাৎ ইচ, এভরি, ইদার, নিদার, তারপর একটা নাম লিখছিলাম, এখানে একটা অফ যুক্ত দিয়েছিলাম, বুঝছেন? এখানে নামটা কিন্তু কেটে দিবেন, কারণ আমরা নামের একটা উদাহরণ করছিলাম, নামের একটা রুলস করছিলাম, দুইটা রুলস করছিলাম। নানের পরে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নানের পরে প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সেটা আমরা দেখছিলাম। সো এটা নান এখান থেকে বাদ দিয়ে দিবেন, কারণ এখানে বলছিলাম 10 নম্বরে যে এই শব্দগুলোর পরে প্লুরাল থাকলেও ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তখন এটা একটু কন্ট্রাডিক্টরি তৈরি করবো আপনাদের। কালকে একজনের এটা আমাকে মানে বুঝে নেই, সেটা বলছে, সেটা এখন মনে করছে, বলে দিলাম। তাহলে কি এটা আপনার ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 10 নাম্বার রুলসটা একটু এডিট করে নেবেন, সেটা হচ্ছে নামটা কাটিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো হচ্ছে আপনার কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেগুলো সাধারণত নাউনকে কি করে? ডিভাইড করে দেয়, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি দেখি, এখন যদি দেখি, যেমন ধরেন হি গোস টু কলেজ ডে বললাম। তাহলে হি গোস টু কলেজ ডে, এখন বললাম কি? এভরিডে। তাহলে দেখেন তো দিনটাকে সে ভাগ করে দিচ্ছে কিনা, তার মানে প্রত্যেক দিন সে কোথায় যায়? সে কলেজে যায়। তাহলে এই যে এভরি শব্দটা তখন হয়ে গেছে কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ ডে শব্দটা হচ্ছে নাউন, ঠিক আছে? ডে শব্দটা হচ্ছে নাউন, সেজন্য আমরা এভরি শব্দটা এখানে কি? সেখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করছি, কারণ ডে শব্দটাকে কি করছে? ভাগ করে দিচ্ছে, মানে প্রত্যেক দিনকে ভাগ করে দিচ্ছে। এখন দেখেন আমরা একটা উদাহরণ শিখছিলাম কিনা, উদাহরণ দেখছিলাম কিনা, তখন বলছিলাম যে ইচ বয় হ্যাজ, ঠিক আছে, ইচ বয় হ্যাজ গট দ্য প্রাইজ, এভাবে পড়ছিলাম, মনে আছে? প্রাইজ। তাহলে এই যে ইচ বয় বললাম, তাহলে প্রত্যেক বালক, তাহলে ইচ বয়, তাহলে এই ইচ শব্দটা হচ্ছে কার আগে অবস্থা? নাউনের আগে অবস্থা। যেহেতু নাউনের আগে অবস্থা, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শেষ, আমাদের আর দরকার নেই। যেমন এভরি ম্যান মাস্ট ডাই, কি বলছি? এভরি ম্যান মাস্ট ডাই। তাহলে এই যে এভরি ম্যান মাস্ট ডাই, তাহলে এই যে ম্যান হচ্ছে নাউন, তার আগে এভরি বসছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রত্যেক মানুষই কি যায়? প্রত্যেক মানুষই কি হয়? মানে মৃত্যুবরণ করবে, ঠিক আছে? আবার যখন ইদার আর নিদার দিয়ে আমরা রুলস পড়ছিলাম না, ইদার ধরেন রহিম অর করিম বলছিলাম না? তাহলে এই ইদার কার আগে বসছে? নাউনের আগে বসছে, তাহলে সেজন্য এটা কি? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দুজনকে কিন্তু আলাদা আলাদা প্রকাশ করছে, ঠিক আছে? সেজন্য এই ইদার নিদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের ডিস্ট্রিবিউটিভ গেল, মোটামুটি সবগুলাই গেল, বাকি আছে যেগুলো শুধু সেগুলাই করে নিয়ে আগে দ্রুত। তারপর এখানে হচ্ছে আপনারা যদি বলেন রিলেটিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখেন তো আমরা রিলেটিভ প্রনাউন,
রিলেটিভ প্রনাউন। ঠিক আছে, তাহলে এই যে রিলেটিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ প্রনাউন আমরা যদি দেখি, তাহলে রিলেটিভ প্রনাউন ছিল কি, রিলেটিভ প্রনাউন ছিল হচ্ছে যে রিলেটিভ প্রনাউনটা আমরা সেটাই বসাবো যেটা হচ্ছে তার কি, তার পূর্বের নাউন অনুযায়ী, তার পূর্বের নাউন অনুযায়ী আমরা রিলেটিভ প্রনাউন গুলো বসাবো। তাহলে পূর্বে একটা কি থাকবে, নাউন থাকবে। তাহলে এখানে নাউনটা অনুযায়ী আমরা রিলেটিভ প্রনাউন বসাবো বলছি। তাহলে এখানে বলছি কি রিলেটিভ প্রনাউন। ঠিক আছে, তার মানে এগুলা কোনো একটা নাউনের পূর্বে বসবে না, নাউনের কোন একটা নাউনের পরে গিয়ে সেটাকে কি করবে, সম্পর্ক স্থাপন করবে। ঠিক আছে, আমরা তখন দেখছিলাম কি নাউন প্লাস এখানে একটা ভার্ব ছিল। তাহলে আমরা তখন বলছিলাম রাইট ফর্ম অফ ভার্বস এভাবে বলছিলাম যে রিলেটিভ প্রনাউনের পরবর্তী ভার্বটা কি হবে তা নির্ভর করে রিলেটিভ প্রনাউনের আগে নাউন, যেটা হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বলছিলাম। আর আমরা যখন প্রনাউন পড়ছিলাম তখন বলছিলাম রিলেটিভ প্রনাউনটা কি হবে তা নির্ভর করবে তার ঠিক আগের নাউন বা প্রনাউনের উপর। আমরা একই জিনিস দুটো গ্রামারে দুই ভাবে পড়ছি, একটা বলছি কি রাইট ফর্ম অফ ভার্বস বলছি যখন ভার্বের কাজ, তখন আমরা বলছিলাম এরকম রিলেটিভ প্রনাউনের পরবর্তী ভার্ব কি হবে তা নির্ভর করবে রিলেটিভ প্রনাউনের পূর্বের নাউন অনুযায়ী। ঠিক আছে, এটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে বলছিলাম রিলেটিভ প্রনাউন জড়িত। আবার যখন প্রনাউন পড়ছি তখন বলছিলাম কি রিলেটিভ প্রনাউন কি হবে, রিলেটিভ প্রনাউন কি হবে, তখন আমাকে তখন এটা এটা এদিকে ফোকাস করতে হবে। রিলেটিভ প্রনাউন কি হবে তা নির্ভর করবে তার ঠিক আগের নাউন বা প্রনাউনের উপর। ঠিক আছে, আমরা তখন এভাবে করছিলাম। তাহলে এখানে দেখেন তো, এখানে নাউন বা প্রনাউনের উপর ভিত্তি করে আমরা রিলেটিভ প্রনাউন বসাচ্ছি। এটা কিন্তু নাউনকে কিন্তু নির্দেশ করার জন্য কোনো বলছি, জাস্ট নাউনের সাথে এই ভার্বের একটা সম্পর্ক স্থাপন করার জন্য বসছে, শুধুমাত্র এটা সম্পর্ক স্থাপন করার জন্য এখানে বসাইছি। ঠিক আছে, তাহলে এখানে সরাসরি কি আছে, ভার্ব আছে। যখন সরাসরি ভার্ব আসবে তখন এটাকে বলবো রিলেটিভ প্রনাউন। এবার দেখেন এই জায়গায় রিলেটিভ অ্যাডজেক্টিভ কিভাবে হয়, খেয়াল করেন, মানে বাক্যগুলো কিন্তু একটু ভালোভাবে বুঝবেন। যেমন ধরেন আই হ্যাভ spent what money I had। তাহলে বাক্যগুলো কিন্তু একটু ভালো করে বুঝেন। আবার আমি যদি এখানে লিখি যে I saw a man who was died। ঠিক আছে, ধরেন who was tall দি who was tall লিখলাম। তাহলে এবার দেখেন তো, আমরা দুই জায়গায় কিন্তু কি পাইছি, রিলেটিভ প্রনাউন পাইছি। ঠিক আছে, এখানে হোয়াট পাইছি, এখানে হু পাইছি, কিন্তু কোনটাকে আমরা রিলেটিভ প্রনাউন বলবো কোনটাকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো সেটা বুঝতে গেলে আমাকে ওই যে বলছি কি নাউন দেখতে হবে। তাহলে দেখুন তো এই বাক্যটার আগে নাউন আছে কিন্তু পরে কিন্তু নাউন নাই, যেহেতু এই বাক্যটার পরে কোনো নাউন নাই সো এটার নাম হচ্ছে রিলেটিভ প্রনাউন। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন দেখেন তো এই হোয়াটের শব্দের একটা মানি শব্দ আছে, মানি শব্দটা হচ্ছে নাউন, যেহেতু এই হোয়াটের পর একটা মানি শব্দ আছে সো আমরা এটাকে বলবো রিলেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? এটাকে বলবো কি রিলেটিভ অ্যাডজেক্টিভ। এবার আসেন, ডু ইউ নো হোয়ার হি লিভস। পরে আছে না, চেনা চেনা মনে হচ্ছে না, পড়ছে না এমবেডেড কোয়েশ্চেনে। ঠিক আছে, এমবেডেড কোয়েশ্চেনে পড়েছে, তখন পড়ছে কিন্তু আমরা এমবেডেড কোয়েশ্চেন নামে। এখন আমরা যেহেতু অ্যাডজেক্টিভ পড়তেছি আমরা দেখেন এই ডাব্লিউএইচ ওয়ার্ড কার আগে বসছে, নাউন বা প্রনাউনের আগে যাই বসে তাই তো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন বা প্রনাউনকে মডিফাই করে কাজ করে অ্যাডজেক্টিভ করে। তাহলে আমরা এটা গত অর্থাৎ শেষ ক্লাসে বলছিলাম, অর্থাৎ মিনি টেস্ট 1 এর শেষ ক্লাসে বলছিলাম যে আমরা এটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। তখন বলছিলাম কি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি সাবজেক্ট ভার্ব এটা এমবেডেড কোয়েশ্চেনের নিয়মে। এখন বলতেছি আমরা যেহেতু এখানে বলতে রিলেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু আমরা তখন বলছিলাম এটার নাম কি ছিল, তখন বলছিলাম এটার নাম ছিল হচ্ছে কনজাংশন। মনে আছে? তখন এটার নাম বলছিলাম কনজাংশন। কেন? সেটা দুটো ক্লজকে যুক্ত করছে, আর দুটা ক্লজকে যে যুক্ত করে তার নাম হচ্ছে কনজাংশন। তখন সেভাবে আমরা এভাবে শিখছিলাম। আজকে ধরো রিলেটিভ অ্যাডজেক্টিভ শিখতেছি, তার মানে এবার মাথা রাখবেন এটা যেমন কনজাংশন সেম এটাকে বলা যায় রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ। আবার কোনো কোনো বইতে সেটাকে বলা হয় রিলেটিভ কনজাংশন। তাহলে দেখেন একই জিনিসের বিভিন্ন নাম কিন্তু জিনিসটা একই। এখন আপনি যেভাবে যখন যেভাবে আপনাকে প্রশ্ন করবে তখন আপনাকে সেভাবে কিন্তু কাউন্ট করতে হবে। যদি এমবেডেড কোয়েশ্চেন ইন্ডিকেট করে মানে কোয়েশ্চেন এমবেডেড কোয়েশ্চেন অনুযায়ী, তাহলে তখন আপনাকে বলতে হবে এটা এমবেডেড কোয়েশ্চেনের কনজাংশন। ঠিক আছে, যখন বলবে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ অপশনে থাকবে, তখন আপনাকে বলতে হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। যদি কোনো কারণে কনজাংশন রিলেটিভ কনজাংশন দেওয়া থাকে তাহলে আপনি রিলেটিভ কনজাংশন দিবেন। এখানে তো তিনটা থেকে তো দুইটা একই অপশন তো দুইটা দিবে না, জাস্ট আমি নামগুলো বলে রাখলাম যাতে আপনার যদি অপশন যেভাবে আসুক নাম যাতে অন্তত খুঁজে পান। ঠিক আছে, তো দেখেন একই জিনিস এমবেডেড কোশ্চেন করছি, একই জিনিস আবার এখন রিলেটিভ অ্যাডজেক্টিভ করতেছি। ঠিক আছে,
ওই যে আমি সবসময় বলি না যে লিঙ্ক আপ, এই লিঙ্ক আপ হচ্ছে মানে হচ্ছে এটা যে আপনি পড়তেছেন এক জায়গায় কিন্তু গ্রামার কিন্তু অনেক জায়গায়, যে জায়গায় ইউজ হয়েছে সেটা আপনি ধরতে পারলে কাজ করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এখন কোনটাকে আমরা রিলেটিভ প্রনাউন বলবো, কোনটাকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ নাউন থাকলেই অ্যাডজেক্টিভ, নাউন না থাকলেই প্রনাউন। ঠিক আছে, আমাদের রিলেটিভ অ্যাডজেক্টিভ গুলো প্রনোমিনাল অ্যাডজেক্টিভ এখানে শেষ। এবার তাহলে আমাদের বাকি আছে কি প্রপার অ্যাডজেক্টিভ 5 নম্বরে। প্রপার অ্যাডজেক্টিভ। এখন দেখো তো প্রপারের সাথে দেখতে মানে দেখতে কেমন জানি চেনা চেনা লাগতেছে, ওই প্রনোমিনালের মতো। তাহলে প্রপার জিনিসটা হচ্ছে আসছে হচ্ছে প্রপার নাউন থেকে। ঠিক আছে, তাহলে প্রপার নাউন থেকে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভটার উৎপত্তি। তাহলে প্রপার নাউন কি ছিল? ধরেন আমরা লিখলাম এখানে বাংলাদেশ। বাংলাদেশ শব্দটা হচ্ছে একটা কি প্রপার নাউন। ঠিক আছে, এখানে হচ্ছে প্রপার নাউন। ইন্ডিয়া একটা নাউন, কিন্তু এই নাউন গুলোকে আমরা যদি এখন যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তখন সেটার নাম হবে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ধর আমি যদি বলি আই এম বাংলাদেশি, ঠিক আছে, আই বট অ্যান ইন্ডিয়ান শাড়ি। দেখেন তো এখন আমাদের সেই প্রপার নাউন গুলো হয়ে গেছে কি প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে আই এম বাংলাদেশি, এই যে বাংলাদেশ থেকে হয়ে গেছে বাংলাদেশি, তার মানে সেটা হয়ে গেছে কি প্রপার অ্যাডজেক্টিভ, কারণ এই আই কে কিন্তু সে মডিফাই করতেছে। বুঝতে পারছেন? আবার বলতেছি কি আই বট অ্যান ইন্ডিয়ান শাড়ি, তাহলে এই যে শাড়ি, শাড়ি শব্দটা হচ্ছে নাউন এবং নাউনের আগে যেটা বলছে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটা প্রপার অ্যাডজেক্টিভ। কেন? এটা প্রপার নাউন থেকে উৎপন্ন। প্রপার নাউন থেকে উৎপন্ন শব্দকে বলা হবে প্রপার অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? এবার এবার আসি, আমরা শুরুতেই অ্যাডজেক্টিভের দুইটা প্রকার পড়ছিলাম, মনে আছে? সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখেন তো এখানে একটা নাউন বসছে, একটা অ্যাডজেক্টিভ বসছে নাউনের আগে, আর একটা অ্যাডজেক্টিভ বসছে কোনো নাউন বা প্রনাউনের পরে। এখানে আমি যদি আয়না লিখে আমি যদি বলতাম এখানে রহিম, ঠিক আছে, তাহলে আমি যদি বলতাম রহিম, তখন এখানে হয়তো ইজ, তাহলে নাউন হোক আর প্রনাউন হোক মডিফাই তো অ্যাডজেক্টিভই করবে। তাহলে এইটা মডিফাই করছে, অর্থাৎ রহিমকে মডিফাই করছে বাংলাদেশি শব্দটা, তার মানে নাউনের পরে গিয়ে মডিফাই করছে, আর এখানে বলছে নাউনের আগে গিয়ে মডিফাই করছে। তাহলে এই যে দেখছেন ব্যবহারটা কিভাবে হয়। তাহলে যখন কোন একটা নাউনের পরে গিয়ে নাউনকে মডিফাই করবে তখন সেটার নাম হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন? আর যখন কোন একটা নাউনের পূর্বে গিয়ে বসবে মডিফাই করবে তখন সেটাকে বলবো আমরা কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ক্লিপস টেবিলে লেখা আছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, বহুত কাহিনী আছে, ওগুলা জাস্ট আমরা তো পরে পড়বো। বুঝতে পারছেন? এবার কোনটাকে আমরা প্রেডিকেটিভ বলবো, কোনটাকে আমরা অ্যাট্রিবিউটিভ বলবো, আমি বলছিলাম উদাহরণ আমি পরে দিব। ক্লিয়ার? তাহলে আমরা এখন তাহলে প্রপার অ্যাডজেক্টিভ বললাম, প্রপার নাউন গুলোকে আমরা কি করলাম অ্যাডজেক্টিভ তুলনা অ্যাডজেক্টিভ করে নিলে সেগুলোকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলেন, তাহলে আমি নাইলে আবার বুঝাচ্ছি, কিন্তু এতটুকু পর্যন্ত সমস্যা না থাকলে আমি সামনে আগাই যাবো। তো আমাকে একটু দ্রুত বলেন যে আপনাদের সমস্যা আছে কিনা এই জায়গায়, আপনারা কি কি কমেন্ট করে বলছেন, সামনের দিকে আগাই। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আমাদের গেল, তারপর হচ্ছে আমাদের কি বলে আমাদের অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো শেষ হইলো। এখন আমরা দেখবো হচ্ছে মানে আপনার কি বলে অ্যাডজেক্টিভ গুলা কোন কোন জায়গায় বসে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ গুলা কোন কোন জায়গায় বসে সেগুলো আমরা দেখবো এখন। তাহলে আবার লিখেন আপনারা যে অ্যাডজেক্টিভ ব্যবহারের নিয়ম, মানে অ্যাডজেক্টিভ ব্যবহারের নিয়ম হেডিং দিবেন। অর্থাৎ আমরা লিখবো এখন হচ্ছে অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় আসলে বসে, তাহলে নিয়মগুলো লিখবেন। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ব্যবহারের নিয়ম লিখবেন, 1 নাম্বার লিখবেন। আচ্ছা আমি এখানে আপনাদেরকে একটা জিনিস আগে করিয়ে দিই। হ্যাঁ, লিখেন এটা না, নিয়মে যাওয়ার আগে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে অর্থাৎ কোন কোন জিনিসগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, অর্থাৎ যেগুলো অ্যাডজেক্টিভ হতে পারে এভাবে লিখেন, যেগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। মানে আমরা তো সবসময় তার বলতে পারবো না যে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু কোন জিনিসগুলো অ্যাডজেক্টিভ হতে পারে জাস্ট এই জিনিসটার একটা জিনিস লিখে রাখেন। সেটা হচ্ছে প্রথম লিখবেন হচ্ছে 1 নাম্বার দিয়ে লিখবেন পিওর অ্যাডজেক্টিভ। পিওর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেগুলো সরাসরি নিজেরাই অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডজেক্টিভ আমার অ্যাডজেক্টিভে রূপান্তর করার দরকার হয় না, অর্থাৎ নিজেরাই অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি পিওর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুড, ঠিক আছে, তারপরে গুড ব্যাড, তারপর হচ্ছে আপনার আর কি জিনিস আছে, যেমন ধরেন গুড ব্যাড, তারপর হচ্ছে আপনার হ্যাঁ, তারপর হচ্ছে অনেস্ট,
এই জিনিসগুলো নিজের শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে যে শব্দগুলো নিজেই অ্যাডজেক্টিভ সেগুলোকে আমরা বলবো পিওর অ্যাডজেক্টিভ। তার মানে এই ধরনের অনেকগুলো শব্দ আছে, যেমন ধরেন গুড, অনেস্ট, কাইন্ড, ঠিক আছে, ক্রুয়েল, এই শব্দগুলো নিজেরাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এগুলো হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ, এগুলো তো কোনো ডিফারেন্স মানে কোনো চেঞ্জ করার দরকার নেই। তারপর হচ্ছে এবার লিখবেন হচ্ছে আপনার আইএনজি, আইএনজি পার্টিসিপলস। তাহলে আইএনজি পার্টিসিপলস যুক্ত, অর্থাৎ আইএনজি যুক্ত পার্টিসিপল এবং হচ্ছে এন্ড ইডি যুক্ত পার্টিসিপল গুলো আপনার অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি। এটা মনে আছে আমরা জিরান পার্টিসিপল ইনফিনিটিভ পড়ছিলাম সেই জিনিসগুলো। অর্থাৎ আইএনজি পার্টিসিপল হিসেবে বসতে পারে, ইডিও পার্টিসিপল হিসেবে বসতে পারে। কখন? যখন কোন একটা নাউন থাকবে, সেই নাউনের আগে আইএনজি যুক্ত কোন শব্দ থাকবে, অথবা ইডি, অ্যানি, এখানে ইডি না, এখানে অনেকগুলো আসবে, ইডি, অ্যানি, টি, ঠিক আছে, তারপরে হচ্ছে ইএন, এই শব্দগুলো যদি কোন একটা নাউনের পূর্বে বসে তখন সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? মনে আছে আমরা পড়ছিলাম প্রেজেন্ট পার্টিসিপল বসে হচ্ছে কোথায়? প্রেজেন্ট পার্টিসিপল বসে হচ্ছে আমরা বলছিলাম প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে কোথায়? অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে। আর পাস্ট পার্টিসিপল বসে কোথায়? পাস্ট পার্টিসিপল বসে হচ্ছে তাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কখন? সেটা হচ্ছে প্যাসিভে। আমরা পড়ছিলাম মনে আছে যে আই ফাউন্ড সাম ব্রোকেন গ্লাসেস, মনে আছে? আই ফাউন্ড সাম ব্রোকেন গ্লাসেস পড়ছিলাম। তো ওখানে ব্রোকেন কেন বসাইছিলাম? কারণ সেটা পার্টিসিপল প্যাসিভ ছিল, সেখানে ব্রোকেন বসাইছিলাম। তারপর পড়ছিলাম যে দা মেশিন মেড ইন জাপান ওয়ার্কস ওয়েল। কারণ মেড কেন বললাম? কারণ মেশিনটা নিজে নিজে তৈরি হয়নি। তাহলে এই যে জিনিসগুলো তখন অ্যাক্টিভ প্যাসিভ ব্যবহার করছিলাম, এই জিনিসগুলো জাস্ট এখানে এখানে না লেখার দরকার, জাস্ট মনে করা দিলাম। তাহলে আইএনজি যদি হয় তাহলে সেটা কি হবে? কোনো নাউনের পূর্বে বসলে সেটা পার্টিসিপল হয়। বিখ্যাত উদাহরণ ছিল সেটা কি? রোলিং স্টোন, অর্থাৎ রোলিং স্টোন গ্যাদার গ্যাদার নো মস এভাবে ছিল। তাহলে এই যে স্টোন শব্দটা হচ্ছে নাউন, তার পূর্বে যা থাকবে তাই, তাহলে এখানে এটা আইএনজি যুক্ত না। তাহলে যেহেতু আইএনজি যুক্ত, সো এটা হচ্ছে কি পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। এটা নরমালি এখন যেহেতু আমরা অ্যাডজেক্টিভ শিখতেছি, সো এটার নাম হবে অ্যাডজেক্টিভ। আবার যদি বলি যেমন ধরেন ড্যান্সিং, ড্যান্সিং গার্ল, ঠিক আছে, বিখ্যাত একটা, এটা আপনারা বললে অনেকে বলেন, সেটা হচ্ছে ড্যান্সিং কার। মনে আছে পিকে? পিকেতে ছিল ড্যান্সিং কার। এই যে কার হচ্ছে কি নাউন, তাহলে ড্যান্সিং শব্দ রেখে ড্যান্সিং শব্দ তখন হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মুভি থেকেও বহুত গ্রামার শেখা যায়, বুঝতে পারছেন? আসেন, তাহলে গেল আমাদের, তাহলে আইএনজি যুক্ত গুলো কি হতে পারে? আপনার অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে, আবার লিখেন 3 নম্বরে। ঠিক আছে, 3 নম্বর লিখবেন হচ্ছে এখন আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেল গুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আমরা আর্টিকেলের প্রথম লাইনে শিখছিলাম, সেটা হচ্ছে কি এ এন ডি হচ্ছে কি, এ এন ডি হচ্ছে আর্টিকেল। তারপর লাইনে বলছিলাম আর্টিকেল এক প্রকারের অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেলস লিখবেন এখানে, আর্টিকেলস। তাহলে আর্টিকেলস গুলো কি হইতে পারে? আপনার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা যে লিখলাম অ্যান এপল লিখছিলাম, ঠিক আছে, নরমালি আমরা এ এন শেখার সময় পড়ছি, কিন্তু দেখেন তো এপল শব্দটা নাউন, তাহলে এই শব্দটা কি? তাহলে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ নিউ কার, আমরা মিনি টেস্টে পড়ছিলাম একটা, এই নিউ কার। তাহলে এই যে কার শব্দটা হচ্ছে নাউন, তাহলে নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলছিলাম আমরা কি বলতে পারি? একাধিক নাউন কিন্তু একাধিক নাউন পাশাপাশি বসবে না, কিন্তু একাধিক অ্যাডজেক্টিভ কিন্তু আমরা পাশাপাশি বসাতে পারি। এখন যখন অ্যাডজেক্টিভ গুলো হয় তখন এটাকে আরেকটা স্পেসিফিক ভাবে আমরা শিখছিলাম, সেটা হচ্ছে কি ডিটারমিনার। মনে আছে ডিটারমিনার? তাহলে এ এন দিয়ে গুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে পারি। আর যদি ডাবল অ্যাডজেক্টিভ হয় তখন আপনাকে যদি আইডেন্টিফাই করতে হবে, তখন সেটা যদি অ্যাডজেক্টিভ না থাকে, যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনার দিবেন। ঠিক আছে, তার মানে ডিটারমিনার প্লাস বিভিন্ন বইতে থাকবেন ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে হয়। তাহলে যাই অ্যাডজেক্টিভ তাহাই ডিটারমিনার আমরা নামকরণ যা শিখে আসছি এগুলা। দেখছেন ছোট ছোট জিনিসগুলো কিভাবে আমরা মানে শিখে আসছি, যেগুলো কিভাবে কাজে লাগতেছে। 4 নাম্বার লিখবেন, 4 নাম্বার লিখবেন, 4 নাম্বার লিখবেন হচ্ছে নাউন্স অ্যাজ অ্যাডজেক্টিভ। এটা যদি আমরা একটা ডিপলি শিখবো, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, তাহলে লিখেন সেটা হচ্ছে যেমন ধরেন আই নিড এ কটন শার্ট, আই নিড এ কটন শার্ট। তাহলে শার্ট শব্দটা হচ্ছে নাউন, তাহলে এই কটন শব্দটাও কিন্তু নাউন ছিল, কিন্তু দুটো নাউন তো পাশাপাশি বসে না, সেজন্য আমরা কি করব? দুটো নাউন যেহেতু পাশাপাশি বসে না, সেজন্য আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। যেহেতু এটা নাউন ছিল, অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতে, সেজন্য এটা নাম হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ। তার মানে এটা তখন কিন্তু নাউন না, তখন এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমি আবার বলছি, যখন দুটো নাউন পাশাপাশি বসবে তখন এটা যদিও বা অরিজিনালি এটা একটা নাউন, ঠিক আছে, এটা অরিজিনালি একটা নাউন,
কিন্তু এটাকে আমরা এখানে নাউন হিসেবে গ্রামাটিক্যাল যেহেতু নিয়মে দুটো নাম পাশাপাশি বসে না, সেটা আমরা এখানে কি করব, এখানে আমরা সাধারণত এই নাউনটাকে সরাসরি আমরা বলবো অ্যাডজেক্টিভ, মানে নামকরণ করবো অ্যাডজেক্টিভ, কিন্তু এটা আসলে একটা নাউন। ঠিক আছে, তাহলে এখানে কটন শব্দটা একটা নাউন, কিন্তু আমরা এখানে আমরা বলতে হবে কি এটা আমাদের অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনের আগে বসছে। বুঝতে পারলেন? তাহলে সেটা নাম হচ্ছে নাউন এস অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটা আমরা আরো ডিটেইলসে পড়বো সামনে। তারপর লিখবেন হচ্ছে 5 নাম্বার প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ আপনার কি হতে পারে, ফ্রেজ আপনার অ্যাডজেক্টিভ হিসেবে আমরা গণ্য করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন আই লাইক এ ওয়াক, ঠিক আছে, ইন দা মর্নিং। তাহলে এই যে ইন দা মর্নিং এই জিনিসটা, তাহলে দেখেন তো আই লাইক এ ওয়াক ইন দা মর্নিং, তাহলে কাকে ইন্ডিকেট করছে এখানে, আই লাইক এ ওয়াক, তাহলে কোন সময়ে, এটাকে আমরা আবার কিন্তু কি বলতে পারি, মডিফায়ারও কিন্তু বলতে পারি। আবার এটা কাকে ইন্ডিকেট করছে দেখেন তো, এখানে এ ওয়াক, ওয়াক শব্দটা এখন আপনাকে যদি বলে আন্ডারলাইন দিয়ে বলে, যদি বলে ওয়াক শব্দটা কি, এখন আপনারা এটা কিন্তু ভার্ব বলতে যায়েন না। কেন? কারণ এটা হচ্ছে একটা নাউন। কেন নাউন? কারণ তার পূর্বে কি আছে, এ আছে, যেহেতু এই অ্যাডজেক্টিভ আমরা একটু আগে শিখছি, তাহলে অ্যাডজেক্টিভ যেহেতু এটা আছে, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি হয়, এটা নাউন হয়। তাহলে এটা নাউন হলে এখন এই ওয়াক কাকে ইন্ডিকেট করছে, সাধারণত এই ইন দা মর্নিংটা আসলে এই ওয়াকটাকে ইন্ডিকেট করছে, মানে হচ্ছে কি আমি পছন্দ করি কোন সময়ের, সকালবেলার হাঁটাকে আমি পছন্দ করি। কারণ এই পুরো জিনিসটা এই ইন দা মর্নিং এটা কিন্তু মডিফাই করছে এই ওয়াকটাকে। ঠিক আছে, তাহলে সেই জন্য এখন যদি আপনাদের যদি এখানে যদি মডিফায়ার বা অ্যাডভার্ব যদি না থাকে, তখন বা এখানে যদি আপনাকে যদি নাউন অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ এভাবে যদি বলে, তখন এটাকে আপনাকে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু বলতে হবে, কারণ এটা কিন্তু এই নাউনটাকেই কিন্তু কি করছে, মডিফাই করছে। এখানে কিন্তু ওয়াক কিন্তু নাউন, এই ওয়াক কিন্তু ভার্ব না। বুঝতে পারছেন? এগুলো আমরা শিখবো, এগুলো আমরা আরো ডিটেলসে জানবো হচ্ছে কেন এটাকে আমরা মানে প্রিপোজিশন ফ্রেজ বলবো না, কেন এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, এটা আমরা শিখবো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডসে। আমরা ফ্রেজ এন্ড ওয়ার্ড বলতে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজে। ঠিক আছে, আমাদের ক্লজ এন্ড ফ্রেজ কিন্তু একটা ক্লাস বাকি আছে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি গেল। এগুলো হচ্ছে মানে এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বলবো। 6 নাম্বার আছে দেখেন, জেনেটিভস। জেনেটিভস নামগুলা একটু জটিল জটিল মনে হতে পারে যারা আগে শুনে নেই। এটা মানে হচ্ছে পসেসিভ, মানে লিখলাম একটা কারণে, পসেসিভের একটা নাম হচ্ছে জেনেটিভস। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি, যেমন ধরেন আমরা যদি বলি কি আই স, ধরেন রাশেদ, রাশেদ ডটার, তাহলে আমি কাকে দেখেছিলাম, আমি রাশেদের মেয়েকে দেখেছিলাম। তাহলে এই যে রাশেদ ডটার, তাহলে এই রাশেদ শব্দটাকে, রাশেদ শব্দ আমরা যদি এখন বলি পসেসিভ না, পসেসিভ, কারণ কি কার মেয়ে, রাশেদের মেয়ে, তাহলে এই নামটা হচ্ছে পসেসিভ, সেটার আরেকটা গ্রামাটিক্যাল নাম হচ্ছে জেনেটিভস। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি জিনিসগুলো বোঝানো শেষ। আরো কিছু আছে, এগুলো আমরা আস্তে ধীরে আমরা ওই যে যখন আমরা আইডেন্টিফিকেশন অফ নাউন নাউন অথবা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়বো, তখন আমরা সেখানে জানবো যে একই শব্দ বিভিন্ন নামে হতে পারে। ঠিক আছে, বিভিন্ন নামে হতে পারে। যেমন ধর আমি যদি বলি ধরেন ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ লাইফ বললাম, আবার বললাম আই ওয়াটার দ্য প্ল্যান্ট এভরি ডে বললাম। ঠিক আছে, তাহলে এখানে এই ওয়াটারটা হচ্ছে সরাসরি নাউন, কিন্তু এই ওয়াটারটা কিন্তু নাউন না, এই ওয়াটার হচ্ছে ভার্ব। কেন? কারণ এটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এখানে কোনো ভার্ব নেই, এটা হচ্ছে ফাইনাল ভার্ব হিসেবে হয়েছে, মানে হচ্ছে এটা মানে হচ্ছে পানি, আর এটা হচ্ছে পানি দেওয়া। তাহলে দেখেন একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ করছে। ঠিক আছে, একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম করছে। যেমন ধরেন দেখেন তো, হি ran, তারপর দেখেন তো একই শব্দ কিনা, ধরেন আচ্ছা
হি রেন ফার্স্ট, আবার হচ্ছে কি ফাস্টিং ইজ আ রিলিজিয়াস টার্ম বললাম, তারপর হচ্ছে কি আই কিপ ফাস্টিং এভরি উইক। ঠিক আছে, তাহলে দেখেন তো এবার, না এখানে কিপ না, আই ফাস্ট লিখি, কিপ টিপ বাদ দিই, সরাসরি এই শব্দটা লিখি। দেখেন এই এই শব্দ এই শব্দ এই শব্দ প্রায় সেম সিমিলার, কিন্তু নাউন অর্থাৎ কি পার্টস আলাদা। এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হি র্যান ফার্স্ট মানে হচ্ছে সে দ্রুত দৌড়ায়। আবার এটা হচ্ছে ফাস্টিং, ফাস্টিং হচ্ছে আমরা জানি, আমরা সাধারণত যে রোজা রাখা, তাহলে ফাস্টিং ইজ এ রিলিজিয়াস টার্ম, তাহলে এই ফাস্টিং এখানে কি, এখানে হচ্ছে নাউন হিসেবে বসছে। আবার আই ফাস্ট এভরি উইক, তার মানে আমি প্রত্যেক সপ্তাহে কি রেখে রোজা রাখি, এবং এটা হচ্ছে ভার্ব। দেখেন তো একই শব্দ বিভিন্ন নামকরণ হয়েছে বিভিন্ন সেন্টেন্সে গিয়ে, কারণ তার অবস্থান অনুযায়ী। ঠিক আছে, এগুলো আমরা শিখবো পরে, সেগুলো আমি জাস্ট একটু মানে আপনাদেরকে ধারণা দিলাম যে আসলে কারণ আপনাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন এক্সারসাইজ গুলো করতে যাচ্ছেন তখন আপনারা কিছু কিছু টার্ম আছে যেখানে আপনাদের মানে আপনাদের প্রশ্ন তৈরি হচ্ছে। এখন প্রশ্ন তৈরি হচ্ছে কেন, কারণ আপনারা জিনিসটা কিন্তু চিন্তা করতেছেন, সেজন্য আপনাদের মধ্যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আপনারা ওই যে কিছু যে ওয়াক শব্দটা বলছেন, এ ওয়াক, আই লাইক এ ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে এখানে ওয়াক শব্দ আপনারা যারা ভার্ব জানেন তারা কিন্তু তখন কনফিউজ হয়ে যাবেন, কেন ওয়াকটাকে এখানে নাউন করলো কেন, তখন আপনারা কনফিউজ হবেন। জাস্ট একটু দেখালাম যে একই শব্দ বিভিন্ন সেন্টেন্সে কিন্তু বিভিন্ন নামকরণ হতে পারে অবস্থান অনুযায়ী। এখন আমরা আসি কিছু শব্দ দেখবো যেগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে সাধারণত ইউজ করি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড লিখেন, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখন আমরা কিছু শব্দ দেখবো যেগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে সাধারণত ইউজ করি। যেমন আমরা শিখে আসছিলাম ক্লিপস টপে দেখছিলাম, সেটা হচ্ছে এনি সাম, শব্দগুলো দেখছি না, তাহলে এনি সাম দুটোই কি, দুটোই কিন্তু মানে কি আমরা ব্যবহার করি। তাহলে আমরা কখন করব, আমরা জানি হচ্ছে একটু গ্যাপ দিয়ে লিখি, নিচে নিচে লিখি, হ্যাঁ এনি এবং হচ্ছে সাম। তাহলে এনি কখন বসাই, এনি আমরা বসাই হচ্ছে সাধারণত নেগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, আর সাম বসাই হচ্ছে আমরা পজিটিভ সেন্টেন্সে, মানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, তাহলে এনি সাম হচ্ছে কখন আমরা এগুলো বসাই। আবার এগুলো কোথায় বসাতে পারি, দুটো বার ইন্টারোগেটিভ বসাতে পারি, ইন্টারোগেটিভ, কারণ নেগেটিভ ইন্টারোগেটিভ হতে পারে, পজিটিভ ইন্টারোগেটিভ হতে পারে, এটা আবার ইন্টারোগেটিভও বসাতে পারি, ইন্টারোগেটিভ। ঠিক আছে, যেমন ধরুন আমি যদি লিখি যে হি হ্যাজ নট এনি মানি। ঠিক আছে, হি হ্যাজ নট এনি মানি, তাহলে কোথায় বলছে নেগেটিভ সেন্টেন্স বলছে এনি, এখানে বলতে পারবো না হি হ্যাজ নট সাম মানি, কিন্তু বলতে পারবো না হি হ্যাজ নট এনি মানি। হচ্ছে এনি মানি হচ্ছে এটার একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে কি হি হ্যাজ নো মানি। ঠিক আছে, হি হ্যাজ নো মানি, এটার আরো একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে কি হি ইজ, হি ইজ বলতেছি হি হ্যাজ লিটল মানি। তাহলে দেখেন একই জিনিস, হি হ্যাজ নট এনি মানি, তার কোনো টাকা নেই। আর বলছে হি হ্যাজ নো মানি, সেটার অর্থ তার কোনো টাকা নেই। হি হ্যাজ লিটল মানি, তার অর্থ কিন্তু কি তার কোনো টাকা নেই। ঠিক আছে, এই লিটলটা নিয়ে আমরা পড়বো একটু পরেই, সেটা যাদের কনফিউজ থাকে আপনারা চোখ বন্ধ করে বসে থাকেন এখন। ঠিক আছে, দেখেন তাহলে সাম কখন বসে বলছি, পজিটিভ এবং ইন্টারোগেটিভে। তাহলে আমরা যদি বলি, আমরা তো এতক্ষণ ধরে যা লিখছি অনেকগুলো সামের উদাহরণ দেখছিলাম, সেটা হচ্ছে কি যেমন ধরেন আই নিড সাম মানি, সাম মানি, এখানে কিন্তু আপনি কিন্তু আর বলতে পারবেন না আই নিড এনি মানি, বলা যাবে না, কারণ নেগেটিভে এবং ইন্টারোগেটিভে সাধারণত আমরা এনি বসাই। ইন্টারোগেটিভ দু জায়গায় দুইটাতেই বসতে পারে, আমাদের টেনশন নেই। টেনশন হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেখানে এনি মাস্ট বসাইতে হবে, সাম বসানো যাবে না। আর যদি পজিটিভ হয় সেখানে অবশ্যই সাম বসাইতে হবে, এনি বসানো যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মূল পার্থক্য। কিন্তু আমাদের যেটা পার্থক্য দরকার সেটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ কিনা দেখি। তাহলে মানির আগে বসছে, তাহলে অ্যাডজেক্টিভ, এখানে মানির আগে বসছে, সো এটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন, তাহলে এনি এবং সাম দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি, পার্থক্য হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভে বসে। গেল সাম এনির কাজ শেষ। এবার আসি আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই যে, ঠিক আছে, দেখেন এখন করবো হচ্ছে মেনি এবং মাছ, মেনি এবং মাছের নিচে নিচে লিখি মেনি এবং মাছ। ঠিক আছে, এখন মেনি এবং মাছ যদি বলি, তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে দেখবো হচ্ছে মেনি বসে হচ্ছে সংখ্যাবাচক ক্ষেত্রে, সংখ্যাবাচকে। তাহলে মাছ কখন বসে, মাছ বসে হচ্ছে আপনার পরিমাণ বাচক। তাহলে দেখেন আমরা এখন প্রথম দিকে চলে গেছি কিনা, অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রকারভেদের মধ্যে বলছিলাম পরিমাণ বাচক অর্থাৎ কোয়ান্টিটি, আরটা বসে নিউমেরিক্যাল। তাহলে মেনি বসে হচ্ছে সংখ্যাবাচকের জন্য, মাছ বসে হচ্ছে পরিমাণ বাচকের জন্য। তাহলে এখন কখন কোনটা বসাবেন, যেমন ধরেন আমি যদি বলি আই
দেখেন আয়না, আচ্ছা দেখি দেখেন, আই স মাচ পিপল, ঠিক আছে, আই স মাচ পিপল নাকি মেনি পিপল? আপনারা বলেন আই স মাচ পিপল না মেনি পিপল হবে? আবার যদি বলি কি বলা যায়, আচ্ছা তারপর যদি বলি দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দা পট, তাহলে এখানে মাছ মনে মেনি হবে? বলেন দেখি আপনারা, দেখি কে বলতে পারেন। মেনি হবে, আচ্ছা প্রথমটা মেনি হবে, ঠিক আছে বুঝলাম। ঠিক আছে, আচ্ছা মেনি মাছ, দেখেন আই স মাচ পিপল, আই দেয়ার ইজ নট মাচ ওয়াটার, কেন বলছেন আপনারা? কারণ আপনারা এই জিনিসটা বলছেন যে এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন হিসেবে কাউন্ট করছেন, আর আমরা শিখাচ্ছি ডিটারমিনারের সময় কাউন্টেবল নাউনের আগে মেনি বসে, আনকাউন্টেবলের আগে মাছ বসে, শিখাচ্ছি না? তাহলে এই পিপল শব্দটা মাথায় রাখবেন, এই পিপল শব্দটা কিন্তু কাউন্টেবল হতে পারে আবার আনকাউন্টেবল হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা বাক্যের উপর নির্ভর, এটা কিন্তু বাক্যের উপর, সরাসরি বাক্যের উপর কিন্তু নির্ভর, কারণ এখানে মাছ আমরা বসাবো না মেনি বসাবো সেটা আমার বাক্যটা ইন্ডিকেট করবো। পিপল নর্মালি কিন্তু আমরা কিন্তু প্লুরাল হিসেবেই জানি, কিন্তু এগুলো কিন্তু ক্ষেত্র বিশেষ হিসেবে কিন্তু আমরা কি হিসেবে বসতে পারি, সিঙ্গুলার হিসেবে কিন্তু বসতে পারে, ঠিক আছে? এটা ব্যাখ্যাটা আমি এখন দিব না, ব্যাখ্যাটা আমি কাল পরশু দিব, ঠিক আছে? কারণ আপনারা কনফিউজড হবেন এক জায়গায় আপনারা ভুল করবেন, ঠিক আছে? সেজন্য আমি আজকে ব্যাখ্যাটা বলতেছি না। তাহলে ক্লিয়ার, দেখেন এখানে মাছ, তাহলে এখানে আমরা সরাসরি মেনি লিখবো, কারণ এখানে মাছ হবে না, কারণ আমার বাক্যটা সরাসরি বোঝাচ্ছে সেটা হচ্ছে কি আই স মেনি পিপল হবে, কারণ অন্য সেন্টেন্স পুরোটা বুঝলে তখন আমি বুঝতে পারবো যে মাছ হবে না মেনি হবে। আমি এটা ব্যাখ্যাটা আমি আজকে বলবো না, কেন এই জায়গায় আমি মাছ বসাইতে পারি কেন বলছি, মানে পিপলের আগে, ব্যাখ্যাটা আমি পরে দিব। তারপর হচ্ছে দেয়ার ইজ নট মাছ ওয়াটার, এখানে সরাসরি মাছ হবে, এখানে মেনি ওয়াটার হবে, কারণ এটা আনকাউন্টেবল নাম, এই শব্দটা কিন্তু মাথায় রাখেন, ঠিক আছে? এই শব্দটা আপনারা পিপল শব্দটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটাই হতে পারে, সো একটু কেয়ারফুলি থাকবেন। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি মেনিটা বসা হচ্ছে কি, মেনি বসা সংখ্যাবাচকের ক্ষেত্রে, তাহলে এখানে সংখ্যাবাচক, এখানে হচ্ছে অনির্দিষ্ট সংখ্যাবাচক, আসলে অনির্দিষ্ট, তাহলে হচ্ছে মেনি বসে মেনি পিপল, অনির্দিষ্ট সংখ্যাবাচক বুঝাইছে, কিন্তু এগুলো পিপলকে তো আমি আর কি ওজন করতে পারবো না, তো এখানে কিন্তু আমরা কি সংখ্যাবাচক বসাতে হবে। আর ওয়াটার কিন্তু আমরা কিন্তু সাধারণত গণনা করতে পারি না, পরিমাণ করতে হয়, তাহলে সেটা মাছ বসাবো, ঠিক আছে? এখন আসেন আপনারা যদি দেখি, খেয়াল করেন, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনটা শিখবো আসলে, দেখেন এখন শিখবো হচ্ছে সাচ এবং হচ্ছে দা সেম, সাচ আর একটা হচ্ছে দা সেম, আমি এখন মানে একই জাতীয় শব্দগুলোকে একসাথে দেখাচ্ছি। তাহলে সাচ মানে লিখবেন হচ্ছে কি এই প্রকার, সাচ মানে হচ্ছে এই প্রকার, আর দা সেম মানে হচ্ছে একই, ঠিক আছে? দা সেম মানে হচ্ছে কি একই, তাহলে এই সাচ মানে হচ্ছে এই প্রকার, আর দা সেম মানে হচ্ছে একই প্রকার, এই শব্দগুলো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখন আমরা যদি উদাহরণ দেখি, যেমন ধরেন সাচ ম্যান আর রেয়ার, তাহলে এই সাচ মানে কি, সাচ মানে হচ্ছে এই প্রকার বলছি, তাহলে এই প্রকার বলছি না, তাহলে হচ্ছে কি এই প্রকারের মানুষ খুবই রেয়ার, বলি না আমরা, মানে এই প্রকার মানুষ খুব, মানে এই ধরনের মানুষ দেখা খুবই রেয়ার, তাহলে এই যে সাচ মানে হচ্ছে এই প্রকার, তার মানে এটা কি বোঝাইছে আমাদের দরকার হচ্ছে নাউন আছে কিনা, নাউন আছে, তাহলে এই সাচ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসাইছি। দা সেম আসে, আবার দা সেম এর ক্ষেত্রে হচ্ছে দিস ইজ দা সেম প্লেস, this is the same place, this is the same place which I visited last week, ঠিক আছে? তাহলে this is the same place which I visited last week, তাহলে দেখেন তো এই যে this the same শব্দটা এখানে আছে, তাহলে the same কাকে নিগেট করছে, এই প্লেস কে মডিফাই করছে, তাহলে যেহেতু প্লেস কে মডিফাই করছে নাউন, তাহলে the same পুরোটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন আমরা যদি স্পেসিফিক ভাবে যদি বলি, মানে আমরা যদি আরো ভেঙে ভেঙে বলি, তাহলে এটা হবে ডিটারমিনার, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা তো নাউন আছে, যদি আমরা আরো ভেঙে বলি, আর এটা পুরোটা তখন দা সেম পুরোটাই হচ্ছে তখন অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি।
ঠিক আছে? তাহলে এখানে আমরা আর খুব একটা ঝামেলা পড়বো না, যেটা ঝামেলা পড়বো সেটা লিখে। এগুলো আপনারা পরীক্ষা আসলে তখন আপনারা একটু কনফিউজড হয়ে যান, সে ধরনের লিখে দিচ্ছে। আবার আসেন আমরা যদি দেখি সেটা কি লিখবো, লিটল, লিটল, a little, যেটা নিয়ে আমাদের অনেকে কিন্তু ভুল জানি আমরা। তারপর হচ্ছে দি লিটল, দা লিটল, লিটল, a little, তারপর হচ্ছে দা লিটল, ভেরি লিটল, নট এ লিটল। ঠিক আছে? আবার এই জায়গায় যদি লিখি ফিউ, a few, the few, very few, not a few। ঠিক আছে? তাহলে আমরা এই শব্দগুলো দেখলাম, এই শব্দগুলো দেখলাম। তাহলে আমরা জানি লিটল কোথায় কোথায় বসে। আমরা যদি দেখি তাহলে লিটল বসা হচ্ছে কোথায়, লিটল বসা হচ্ছে আমরা সাধারণত যেখানে পরিমাণ বোঝাই, পরিমাণ মানে হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে। ঠিক আছে? আর ফিউ মানে হচ্ছে সংখ্যার ক্ষেত্রে বোঝায়, তো সংখ্যাবাচক, সংখ্যাবাচক যাতে সাধারণত আমরা সাধারণত কাউন্টেবল নাউনের আগে বসাই। ঠিক আছে? এখন দেখবো হচ্ছে আমরা তার অর্থগুলো দেখবো, সেই অর্থগুলো হচ্ছে, ঠিক আছে, অর্থগুলো যদি দেখি তাহলে আমরা লিটল বা বিট বলতে পারি। এটার মানে হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। ঠিক আছে? অর্থাৎ লিটল মানে হচ্ছে নেই বললেই চলে। বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস মাথা রাখবেন, যেহেতু নেই বললেই চলে মানে হচ্ছে আছে না আছে আমরা কিন্তু মানে বলতে পারবো না যে আছে, নেই বললেই চলে। তাহলে সেক্ষেত্রে আপনার একটা স্টেটমেন্ট দিয়ে রাখবেন, সেটা হচ্ছে নেগেটিভ প্রকাশ করে, নেগেটিভ প্রকাশ করে। এখন দেখেন তো আপনারা মিনি টেস্টের শেষের ক্লাসে মনে আছে আপনারা একটা টার্ম পড়ছিলেন, সেটা হচ্ছে নেগেশন, পড়ছিলেন কিনা? এই নেগেশনের ক্ষেত্রে আপনারা পড়ছেন, যদি আমি ক্লাসটা আপনাদেরকে আপলোড ক্লাস দিয়েছিলাম, তাহলে সেই ক্লাসের নেগেশন টার্মটা ছিল এরকম যে নেগেটিভ শব্দ আমরা বসে, নেগেটিভ বসে আমরা কি করবো, একটা নট অথবা নেগেটিভ শব্দ বসে আমরা কি করবো, সেটাকে নেগেটিভ তৈরি করবো। আবার আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, সেখানে হচ্ছে যদি একাধিক নেগেটিভ শব্দ যদি বসে, তাহলে আমরা একটা নেগেটিভ শব্দ আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ দুটো নেগেটিভ শব্দ পাশাপাশি বসবে না। তাহলে মাথায় রাখবেন লিটল যেহেতু নিজেই নেগেটিভ, তো এখানে নট বসবে না। এখন বলে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে কি জানেন, আপনারা ভুলটা যেটা করেন সেটা হচ্ছে এই লিটলটাকে আপনারা মনে করেন হচ্ছে অল্প পরিমাণে আছে, কিন্তু এটা মাথায় রাখবেন লিটল মানে হচ্ছে নেই। তার মানে ফিউ মানে কি, ফিউ হচ্ছে একই জিনিস, নেই বললেই চলে, দুটোই কিন্তু নেগেটিভ, নেই বললেই চলে। মাথায় রাখবেন লিটল মানে, লিটল আর ফিউ হচ্ছে নাই, টোটালি নাই, খালি একদম। যেমন আমি যদি বলি এটা একটা গ্লাস, গ্লাস আসতেছি নাকি আসতেছি, এটা একটা গ্লাস, ঠিক আছে, এই গ্লাসের এখানে কোনো পানি নাই, ধরলাম একদম নাই, মানে আছে কিন্তু নাই বললেই চলে। ঠিক আছে? বলতে পারবো না যে আছে পানি এখানে, ধরেন কয়েক ফোঁটা আছে আর কি, কয়েক ফোঁটা পানি তো বলতে পারবো না পানি আছে। তাহলে এখানে হচ্ছে তখন হবে একদম টোটালি নেগেটিভ মানে হচ্ছে নাই। যেমন প্রাইমারি বা বিভিন্ন সময় একটা প্রশ্ন এরকম ছিল যে আমার কোনো বন্ধু নেই, ট্রান্সলেশন করতে দিছে, তাহলে আমার কোনো বন্ধু নেই, তাহলে আমরা কি করছি, তখন আমরা লিটলটাকে আমরা বাদ দিয়ে গেছি। কেন? কারণ লিটল মানে তো আমরা জানি হচ্ছে কি আমার কিছু বন্ধু আছে, তাহলে আমার কোনো বন্ধু নেই মানে হচ্ছে কি আই হ্যাভ নো ফ্রেন্ডস। আবার যদি বলি আই হ্যাভ লিটল ফ্রেন্ডস, ঠিক আছে, না আই হ্যাভ লিটল না, এখানে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হবে, ফ্রেন্ডস হচ্ছে কি কাউন্টেবল, তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আবার যদি বলি আই হ্যাভ নট এনি ফ্রেন্ডস, তাও কিন্তু আমরা একটু আগে দেখাচ্ছিলাম এনি এবং সামের ক্ষেত্রে, এনি ক্ষেত্রে আমরা তিনটা ভাবে বুঝলাম, তাহলে এখানে সেম জিনিসটা। তাহলে আপনাদের সাধারণত হচ্ছে ট্রান্সলেশনে এই উত্তরটা থাকে, অপশন থাকে, এগুলো অপশন থাকে না, কারণ এটা আপনারা কনফিউজ হন। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমরা ফিউ মানে জানি কি, ফিউ মানে হচ্ছে কিছু পরিমাণ আছে, কিন্তু মাথায় রাখবেন ফিউ মানে হচ্ছে নেগেটিভ, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু ভুল করেন আপনারা। ঠিক আছে? তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হবে উত্তর, এখানে তিনটাই উত্তর, জাস্ট আমরা ভুল অপশন দেওয়া হচ্ছে আমাদের এটা, তিনটা কিন্তু উত্তর হবে এখানে। ঠিক আছে? তাহলে আবার আসি, তাহলে লিটল যদি লিটল এবং ফিউ যদি নেই বললেই চলে হয়, তাহলে এ লিটল মানে কি? এ লিটল মানে হচ্ছে সামান্য পরিমাণে, সামান্য পরিমাণে, অর্থাৎ খুব বেশি না, সামান্য আছে। ধরেন আমি এখানে যেটা আঁকছিলাম, ধরেন এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে একদম টোটালি নাই বলে সেটা হচ্ছে লিটল,
কিন্তু অল্প পরিমাণ আছে, ধরেন অল্প পরিমাণ, সামান্য পরিমাণ, তাহলে সেটা হচ্ছে কি a little। বুঝতে পারছেন? the little, the little লিখবেন হচ্ছে অল্প হলেও সবটুকু, অল্প হলেও সবটুকু। very little হচ্ছে অল্প না বেশিও না, তার মানে হচ্ছে কি মাঝামাঝি, মানে হচ্ছে অল্প হলেও, অর্থাৎ এখানে ধরেন আপনার এতটুকু আছে, তার মানে অল্প বলা যাবে না, আবার এখানে বেশিও বলা যাবে না, তার মানে মাঝামাঝি অবস্থায় আছে, তাহলে সেটা হচ্ছে কি ভেরি লিটল। আর নট আ লিটল হচ্ছে কি, নট আ লিটল হচ্ছে প্রচুর পরিমাণে। এই জিনিসটাও ভুল করে অনেকেই, নট আ লিটল যেহেতু আছে তখন বলে, মানে নট যেহেতু নেগেটিভ, তো এ লিটল মানে হচ্ছে অল্প পরিমাণ, তার মানে হচ্ছে নট মানে হচ্ছে নেগেটিভ, তার মানে হচ্ছে কিছুই নেই, এভাবে হিসাব করে, মানে এটার উল্টা হচ্ছে এটা বোঝায়। কিন্তু লিটল মানে হচ্ছে কিছুই নেই, আর লিটল মানে হচ্ছে প্রচুর, নট আ লিটল মানে হচ্ছে প্রচুর পরিমাণে, হচ্ছে কম নাই, তার মানে কি বেশি পরিমাণে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায়, এই দুটোর মধ্যে আপনারা কিন্তু গুলিয়ে ফেলেন। ক্লিয়ার? তাহলে এখানে যেরকম বলছি পরিমাণ যেহেতু বলছি, এখানে আবার আসবে এফইউ মানে কি, এফইউ মানে হচ্ছে সামান্য সংখ্যক, মানে এটা সংখ্যা বোঝায়, একই জিনিস, মানে ব্যবহার একই, শুধুমাত্র কাউন্টেবল এবং আনকাউন্টেবল আগে বসে, এটাই সামান্য সংখ্যক। তাহলে ডিফিউ কি বলছে, ডিফিউ হচ্ছে অল্প হলেও সবটুকু, তাহলে এখানে বলতে হবে অল্প সংখ্যক হলেও সবগুলো, অল্প সংখ্যক হলেও সবগুলো। ঠিক আছে, ভেরি লিটল, ভেরি লিটল মানে হচ্ছে কি অল্প না বেশিও না, তাহলে এখানে বলতে হবে কি অল্প সংখ্যক, অল্প সংখ্যক ও না বেশিও না, বেশিও না। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি বলি নট আ লিটল ছিল কি প্রচুর পরিমাণে, তাহলে এখানে হবে প্রচুর সংখ্যক, প্রচুর সংখ্যক। তাহলে এটা সংখ্যা প্রকাশ করে আর এটা পরিমাণ প্রকাশ করে, তার মানে এটা হচ্ছে কোয়ান্টিটি অফ, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর এটা অ্যাডজেক্টিভ অফ নিউমারাল। বুঝতে পারছেন এবার জিনিসটা ডিফারেন্সটা কোন জায়গায়? তাহলে এই জিনিসগুলো আপনারা যদি অর্থটা যদি মাথায় থাকে, তো আপনারা কিন্তু জিনিসগুলো এখন আনসার করতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনারা কিন্তু আনসার করতে পারবেন এখন। ঠিক আছে, মেইন সমস্যা হচ্ছে এই দুইটা জায়গায়, এই একটা জায়গায়, এই একটা জায়গা, আর হচ্ছে এটাতে, এই দুটোতে আপনারা সাধারণত গুলিয়ে ফেলেন, উল্টা দিক দিয়ে হিসাব করেন। আপনারা হিসাব করেন হচ্ছে এটা নাই, এটা অল্প পরিমাণ আছে, এটা এটা উল্টা দিয়ে, তারপর এটা সামান্য, এটা হচ্ছে বেশি পরিমাণ আছে, মানে কিছু পরিমাণ আছে, এটা হিসাব করেন, কিন্তু কিছু পরিমাণ না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ কারবার। আর এগুলো বসে হচ্ছে আনকাউন্টেবল এর আগে, সেটা আমরা ডিটারমিনারের ক্ষেত্রে পরে আসছি। এখন আমরা দেখবো হচ্ছে পরের যে টার্মটা আছে সেটা একটু করে আমরা দেখে আসি, বাজে কয়টা আসলে। তাহলে আমাদের ফিউ, এফইউ, ডিফিউ শেষ, টেনশন নাই, টেনশন নট। এবার আসে আমাদের যে টার্মটা পড়ানোর কথা, সেই টার্মটা একটু করে আমরা পড়ে নিই। সেটা হচ্ছে দেখেন এনাফের ব্যবহার। এনাফের ব্যবহার লিখেন, হেডিং দিবে এনাফের ব্যবহার। এনাফ এর ব্যবহার, এটা মোটামুটি পরীক্ষায় আসে, এনাফের ব্যবহার। ঠিক আছে, জাস্ট কয়েকটা রুলস লিখবেন, আর কিছুই না, মানে শুধু কিছু কি বলতাম রুলস লিখবেন। স্ট্রাকচার লিখেন, 1 নাম্বার অ্যাডজেক্টিভ এর পরে এনাফ হয়, এনাফ বসে, অ্যাডজেক্টিভের পরে কি হয় এনাফ বসে। যেমন ধরেন টি ইজ hot enough, hot enough to drink, তাহলে টি ইজ হট এনাফ। ঠিক আছে, আচ্ছা ড্রিঙ্ক না দি, টু হ্যাভ দি, টু হ্যাভ ফর মি। তাহলে দেখেন তো এবার আমরা বলি না যে চাটা, মানে এখানে হচ্ছে চাটা আমার জন্য কিছুটা গরম, যথেষ্ট গরম, কিছু না যথেষ্ট গরম। তাহলে এই যে টি, এখন আমাদের মূল জিনিসটা কি ছিল, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। তাহলে দেখেন তো অ্যাডজেক্টিভ কোথায়, হট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনাকে যখন অপশন তৈরি করবে তখন আপনাকে অপশন দিবে এরকম যে টি ইজ এনাফ হট টু হ্যাভ ফর মি। ঠিক আছে, অপশন তৈরি করবে। তাহলে হট শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, সো এটা কখনোই অ্যাডজেক্টিভের আগে এনাফ বসতে পারবে না, সেটা অল টাইম অ্যাডজেক্টিভের পরে যাবে। তাহলে এনাফের ব্যবহারের প্রথম নিয়ম হচ্ছে
অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়। 2 নাম্বার লিখেন। 2 নাম্বার লিখেন হচ্ছে লিখেন, সেটা হচ্ছে বলতাম, আচ্ছা, নাউনের আগে এনাফ বসে, তাহলে অ্যাডজেক্টিভের পরে এনাফ হয় আর নাউনের আগে কি বসে? এনাফ বসে। তাহলে অ্যাডজেক্টিভের পরে আর হচ্ছে কি নাউনের আগে কি হয়? এনাফ হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি উদাহরণ লিখি, যেমন ধরেন when your body doesn't get enough food, তাহলে when your body doesn't get enough food, when your body doesn't get enough food, আচ্ছা, তারপর হচ্ছে it cannot make glucose, তাহলে when your body, ভুল কি আছে কোথাও? when your body, আচ্ছা হ্যাঁ, it needs, তাহলে দেখেন বহুত বড় বাক্য, আমাদের এটা দরকার নেই। when your body doesn't get, তাহলে আমরা দেখতেছি ফুড শব্দটা হচ্ছে নাউন, তার আগে কি বসে? এনাফ বসে। এখন আপনাকে যখন এখানে আমি যদি পিন পয়েন্ট এরর যদি বলি, ধরেন আপনাকে পিন পয়েন্ট এরর যখন দিব তখন আমি এভাবে করব। ধরেন এখানে এ নাম্বার অপশন দিব, এখানে বি নাম্বার অপশন দিব, তখন আমি এভাবে দিব, তখন দিব হচ্ছে কি জানেন? ফুড এনাফ, তখন এভাবে লিখবো ফুড এনাফ, সি নাম্বার অপশন দিব। তারপর দিব হচ্ছে এখানে যে ধরেন যেখানে এক জায়গায় দিলাম ডি নাম্বার অপশন। তাহলে এভাবে যখন আমরা পিন পয়েন্ট এরর করে যখন দেখবো তখন দেখবেন যে সবগুলো আপনি তো করে যাবেন, ভুল কোন জায়গায়? তাহলে আপনাকে দেখতে হবে যে ফুড এনাফ, ফুড হচ্ছে নাউন আছে, যেহেতু নাউন আছে, নাউনের পরে কখনোই কিন্তু এনাফ হয় না, নাউনের আগে হয়, অ্যাডজেক্টিভের পরে নাউনের আগে এনাফ বসে। তাহলে এখানে আমরা কি করব? আমরা বলবো এনাফ ফুড। বুঝতে পারছেন এই জিনিসগুলো? তাহলে এভাবে মাথায় রাখবেন, অ্যাডজেক্টিভের পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে এনাফ, আর নাউনের আগে এনাফ। তাহলে আপনি সেভাবে যদি মাথায় রাখতে না পারেন তাহলে একটা লাইন শুধু এভাবে লিখে রাখেন, দুটো মিলে একটা লাইন লিখবেন, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস নাউন। এটা মনে রাখার জন্য, এটা কিন্তু রুলস না, এটা মনে রাখার জন্য যে অ্যাডজেক্টিভের পর এনাফ হয় আর নাউনের আগে এনাফ হয়, জাস্ট মনে রাখার জন্য, এটা কিন্তু রুলস না। আপনারা যদি মনে করেন যে না সব সময় এরকম বসবে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস নাউন বসবে, তা কিন্তু না। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা দেখি যে কি বলবো। তাহলে মোটামুটি এনাফের কাজগুলো শেষ, দুটো কাজ শেষ। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা জিনিস বলে রাখি, যদি কোনো কারণে, ঠিক আছে, এনাফের পরে, অর্থাৎ আমরা যদি বলি তাহলে এনাফের পরে আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে কি এনাফ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। এটা 3 নাম্বার দিয়ে লিখে রাখবেন। এনাফের পরে কি হতে পারে? টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। কখন? কখন? যখন আমার এখানে টু ডট ডট টু থাকবে, টু ডট ডট টু থাকবে। আমরা তো জানি টু ডট ডট টু সাধারণত কি হয়? নেগেটিভ প্রকাশ করে। তাহলে এই টু ডট ডট টু থাকলেও, এই টু থাকলে এখানে টু হ্যাভ বসবে পরে গিয়ে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, এনাফের পরে টু হ্যাভ বসতে পারে, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। যেমন ধরেন টি ইজ টু হট, তাহলে টি ইজ টু হট, ঠিক আছে? টু না, ভুল বলছি মেবি, আমি মেবি ভুল বলছি, সেটা হচ্ছে কি টু ডট ডট টু, টু ডট ডট টু, আচ্ছা না ঠিক আছে, ভুল বলছি, এখানে এনাফ বসবে না। মানে এনাফটা আমরা নেগেটিভ করতে টু ডট ডট টু দিয়ে আমরা করতে পারি, সেটা হচ্ছে টি ইজ টু হট টু ধরেন হ্যাভ ফর মি, টু হ্যাভ ফর মি, ঠিক আছে, ফর মি। আবার এটাকে আমরা বলতে পারি কি টি ইজ হট এনাফ, বলছিলাম না হট এনাফ। তাহলে এই বাক্যটা আমরা কি টু ডট ডট টু দিয়েও কিন্তু করতে পারি, এনাফটা অবশ্যই আমরা টু ডট ডট, তাহলে এটাকে আমরা জাস্ট নেগেটিভ করার জন্য আমরা টু ডট ডট টু বসাই। ঠিক আছে, আর একটা রুলস আছে এখানে, মানে টু এর পরে ইনফিনিটিভ হয়, জাস্ট আমরা একটু লিখে রাখেন, আমার ঠিক মনে পড়তেছে না, সেটা হচ্ছে এনাফ এভাবে লিখবেন, এনাফ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, এভাবে লিখে রাখেন। ঠিক আছে, আমার মনে পড়লে আমি তখন মানে বলে দিব এক্সাক্টটা, এভাবে জাস্ট আপনারা এভাবে মনে রাখেন।
ঠিক আছে, দেখেন তারপর হচ্ছে এনাফের কাজ তো আর কি আছে। এবার হচ্ছে আমরা আমাদের সরাসরি চলে যাই, আমরা কিছু শব্দ দেখি, আমরা শব্দগুলো লিখে দিই, জাস্ট এখানে বোঝানোর কিছু নাই। বোরিং আর একটা হচ্ছে বোল্ড, ঠিক আছে, বোরিং আর একটা হচ্ছে বোর্ড, তারপর হচ্ছে আপনার হচ্ছে গুড, তারপর হচ্ছে ওয়েল, ঠিক আছে, গুড ওয়েল। তাহলে এই জিনিসগুলো কোনটাকে কি বলে? যেমন আমরা যদি বলি বোরিং শব্দটা, বোরিং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি, কিন্তু বোর্ড শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, জাস্ট এভাবে লিখে রাখেন, শব্দগুলো লিখে রাখেন। এবার গ্রামাটিক্যাল কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে মানে গ্রামাটিক্যাল বলতে ব্যবহারে কোনো সমস্যা নাই, শুধুমাত্র এখানে হচ্ছে বোরিংটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করি, বোর্ডটা আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করব, আর গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। এগুলো আইডেন্টিফিকেশনের সময় আপনাকে কিন্তু কাজে আসবে যে কোনটাকে কি বলে। ঠিক আছে, আর নাই এখন আমরা মূল আমাদের যে টার্ম সেটাকে আমরা চলে যাই, সেটা হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। আর একটা টার্ম আছে আজকে, সেটা হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। এটা যদিও একটু করে বলে রাখছিলাম, ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেটা আমার নাউনকে কি করে, নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করব। তাহলে দুটি নাউন এভাবে লিখে রাখবেন, দুটি নাউন পাশাপাশি বসলে, ঠিক আছে, প্রথম নাউনকে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করাকে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ বলে, অ্যাজ অ্যাডজেক্টিভ বলে। যেটাকে আমরা আবার বলতে পারি কি, আমরা অন্য নাম বলতে পারি, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এটাও বলা যায় নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন আমরা বলছি তাহলে দুটো নাউন পাশাপাশি বসবো, যদি বসে তাহলে প্রথম নাউনটাকে আমরা কি করব, আমরা নাউন ফাংশনিং অ্যাজ অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ হিসেবে বলবো আমরা। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি বলি এরকম যে ধরেন আই স্যাট আন্ডার এ ম্যাঙ্গো ট্রি, ঠিক আছে, তাহলে দেখেন তো এই ট্রি শব্দটা এখানে নাউন, ম্যাঙ্গো শব্দটা একটা নাউন, কিন্তু আমরা দুটো নাউন তো পাশাপাশি বসাতে পারবো না, সেজন্য আমরা কি করব, প্রথম নাউনটাকে আমরা কি করব, অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব, তখন এটার নাম হবে অ্যাডজেক্টিভ। নরমালি যদি অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ দিবেন, আর অপশনে যদি অ্যাডজেক্টিভ আছে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ আছে তাহলে অবশ্যই আপনাকে নাউন অ্যাডজেক্টিভ দিতে হবে। জিনিসটা বুঝেন, জিনিসটা হচ্ছে কি, যদি কি হয় অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে, শুধু অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভ দিবেন, আর যদি অ্যাডজেক্টিভ আছে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ আছে তাহলে অবশ্যই নাউন অ্যাডজেক্টিভ দিবেন, কারণ এটা মেইন নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। কিন্তু নাউন অ্যাডজেক্টিভ না থাকলে যদি অ্যাডজেক্টিভ থাকে সরাসরি অ্যাডজেক্টিভ দিবেন, কিন্তু নাউন কখনোই হবে না, এটা নাউন আমরা বলতে পারবো না, কারণ এটা নাউনের আগে বসছে। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু একটু মানে খেয়াল রাখবেন যে অ্যাডজেক্টিভ থাকলে, শুধু অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ দিবেন, আর যদি নাউন অ্যাডজেক্টিভ থাকে তাহলে নাউন অ্যাডজেক্টিভ দিবেন আনসার। যেমন আমি যদি বলি আপনাদেরকে he gave my bus fare, ঠিক আছে, অর্থাৎ সে আমার কি দিয়েছিল, সে আমার বাস অর্থাৎ বাসের অর্থাৎ গাড়ি ভাড়া দিয়েছিল, বাসের ভাড়া দিয়েছিল। এখানে আন্ডারলাইন করে বলছে বাস কি, তাহলে অপশন দিচ্ছে আপনাকে ধরে এরকম নাউন, বি নাম্বার অপশন দিছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার অপশন দিছে অ্যাডভার্ব, ডি নাম্বার অপশন দিছে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে যারা এই টার্মটা জানে না যে নাউনের আগে কি বসছে, নাউনের আগে কি বসে, নাউনের আগে নাউন বসলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব, ঠিক আছে, তখন তারা কিন্তু আর এটা অ্যাডজেক্টিভ দেবে, তারা বলবে কি সেটা নাউন। কেন, বাস শব্দটা আমরা সুন্দর সুন্দর বলতে, বাস হচ্ছে একটা নাউন, তখন তারা আনসার দেখাবে এটা, কারণ এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ পরে নাউন হয় সরাসরি। ফেয়ার, তখন আর ফেয়ার যে কি, ফেয়ারের অর্থ আসলে কি এটা জানেও না, অনেকে জানবেও না, ধরেন না জানলে ছয় মনে করবো এটা কোনো একটা শব্দ, সেটা টেনশন করে, টেনশন করবে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ পরে নাউন বসে, নাউন বসাই দিছে, ঠিক আছে। আবার যারা চিন্তা করবে এরকম যে ফেয়ার হচ্ছে একটা নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তখন তারা আনসার দিবে 2 নাম্বার। 4 নাম্বারে তো যাবেই না, কারণ আমাদের কিছু মেন্টালি প্রবলেম আছে। মেন্টালি প্রবলেমটা হচ্ছে কি জানেন, আমরা পরীক্ষার হল খুব তাড়াহুড়া করি, তাড়াহুড়া করতে গিয়ে আমরা যেটা করি, আমরা কোনো কারণে প্রশ্ন বুঝছি, কোনো কারণে আমরা অপশনগুলো দেখছি, অপশনগুলো দেখে আমরা উত্তর পাই গেছি শুরুতে, সেটা দাগায় দিয়ে চলে আসি, কিন্তু পরে আরো যে অপশনগুলো আছে সেখানে যে তার অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা থাকতে পারে এটা কিন্তু আমরা কিন্তু খেয়াল করি না, আমরা কিন্তু দাগা দিয়ে চলে আসি।
দাগানোর পর খেয়াল করে যে এখানে অপশনটা একটা ছিল, ঠিক আছে? এই ভুলটা কিন্তু আমরা হরহামেশা কিন্তু সবাই করি। তাহলে এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিন্তু আমরা বলছিলাম যদি অ্যাডজেক্টিভ থাকে শুধু তখন আমরা অ্যাডজেক্টিভ দেব, আর যদি অ্যাডজেক্টিভ আছে নাউন অ্যাডজেক্টিভ আছে তখন আমাকে অবশ্যই নাউন অ্যাডজেক্টিভ আনসার করতে হবে, কারণ এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অরিজিনালি, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি শুধু, বুঝতে পারছেন? তাহলে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ হচ্ছে এতটুকু শেষ। এখন আরেকটা করব, সেটা হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। হাইপেনেটেড অ্যাডজেক্টিভ, নেটেড অ্যাডজেক্টিভ অর্থাৎ হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে এই হাইপেনেটেড অ্যাডজেক্টিভটা দেখেন তো আপনারা যদি খেয়াল করেন, তাহলে হচ্ছে কি আমরা যদি বলি, তাহলে এই যে হাইপেনেটেড অ্যাডজেক্টিভটা আমরা যদি খেয়াল করি, তাহলে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে হাইপেনের সাথে রিলেটেড না? এখন হাইপেন তো চিনেন আপনারা, এই যে ব্যাপার একটা টার্ম সেটা হচ্ছে হাইপেন। এটা কি, এটা হাইপেন কিনা? এটা কিন্তু হাইপেন আপনি বলতে পারবেন না, কেন? কারণ এখন আমি যদি বলি ইজ এ, ধরেন রহিম ইজ এ, তাহলে এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু তখন কি হয়েছে, জাস্ট কোশ্চেন একটা জাস্ট নিচের দিকে একটি অর্থাৎ আন্ডারস্কোর হয়ে গেছে, এটা মানে আন্ডারলাইন হয়েছে, এটা কিন্তু হাইপেন না। হাইপেন আমরা বলতে পারবো যদি শব্দের সাথে যদি বসে, তাহলে হাইপেনের অ্যাডজেক্টিভ হচ্ছে লিখেন, এভাবে লিখবেন, সেটা হচ্ছে কি লিখবেন, আচ্ছা, নাম্বার এবং নাউন একত্রে বসলে তারা পরস্পর হাইফেন দ্বারা যুক্ত হলে তাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি বলছি, নাম্বার এবং নাউন একত্রে বসলে তারা যদি পরস্পর হাইফেন দ্বারা যুক্ত হয় তাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখে রাখবো, আর একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল বা এস বা ইয়েস যুক্ত হয় না, কিন্তু হাইপেন না থাকলে কি বসে, হাইপেন না থাকলে এস বা ইয়েস হয়, ঠিক আছে? তাহলে হাইপেন না থাকলে এস বাই এস আমাদেরকে করতে হবে। তাহলে এখন আমরা যদি দেখি, যেমন ধরেন হি হ্যাজ টু হাইপেন ইয়ার সাবস্ক্রিপশন, ধরেন সাবস্ক্রিপশন, তাহলে হি হ্যাজ 2 ইয়ার সাবস্ক্রিপশন, এখানে আমরা কখনোই বলতে পারবো না, সেটা হচ্ছে কি 2 ইয়ার সাবস্ক্রিপশন কখনোই বলা যাবে না। তাহলে এস এখানে ব্যবহার করা যাবে না, কেন যাবে না? কারণ এখানে কিন্তু একটা হাইপেন আছে, তার মানে এটা হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন তো নাম্বার এবং নাউন একত্রে বসে তাহলে যদি হাইপেন যুক্ত হয় তাহলে সেটাকে বলবো আমরা হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। তারপর বলছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল বা এস বাই এস যুক্ত হবে না। তাহলে এই 2 ইয়ার্স নরমালি কিন্তু আমরা 2 এর পরে যে শব্দ আসে অর্থাৎ সংখ্যাবাচক যদি একের অধিক হয় তো আমরা নাউনের সাথে এস বাই এস যোগ করি, এখানে যেহেতু হাইপেন যুক্ত আছে সেখানে আমরা এস যুক্ত করতে পারবো না। কিন্তু এই বাক্যটা যদি আমরা এভাবে বলতাম, হি হ্যাজ 2 ইয়ার্স সাবস্ক্রিপশন, তখন আমরা কিন্তু এখানে কি এস বাই এস যোগ করতেছি, কারণ এখানে কোনো হাইপেন নাই। তাহলে এখানে এই একটা হাইপেন দিয়ে কিন্তু গ্রামার চেঞ্জ হয়ে গেছে। তাহলে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যখন নাউন, নাম্বার এবং নাউন দুটো মিলে যখন একটা শব্দ তৈরি হবে তখন সেটা হাইপেন যুক্ত থাকলে সেটা এস বাই এস যুক্ত হবে না, হাইপেন না থাকলে তখন নাউনের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন এবার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, যেমন ধরেন আমি যদি বলি দিস মমি, ঠিক আছে, দিস মমি ইজ 200 ইয়ার ওল্ড, বললাম। তাহলে এই যে দিস মমি ইজ 200 ইয়ার ওল্ড, তাহলে এখানে আমরা যদি হাইপেন যদি যুক্ত করি তাহলে এখানে কিন্তু ইয়ার্স হবে না, কারণ হাইপেন যুক্ত থাকলে এগুলোর সাথে আমরা এস যুক্ত করতে পারি না, ঠিক আছে, যদি হাইপেন হয়। আর যদি আমরা যদি হাইপেন গুলো যদি তুলে দিই তখন আমরা কিন্তু কি করতে পারবো, আমরা কিন্তু এখানে তখন আবার কিন্তু
আমরা ইয়ার্স লিখতে পারবো, ঠিক আছে। অর্থাৎ দিস মমি ইজ 200 ইয়ার্স ওল্ড, কারণ আমরা কিন্তু এভাবে বলতে পারবো। বুঝতে পারছেন এবার জিনিসটা ক্লিয়ার? হাইপেন থাকলে এস হবে না, হাইপেন না থাকলে এস করতে হবে আমাকে। বুঝতে পারছেন? তাহলে এই ছিল মোটামুটি আপনাদের আপনাদের অ্যাডজেক্টিভের পার্ট, ঠিক আছে। এখন দেখেন এতটুকু আমরা যেটা বললাম, আমরা আজকে যেটা বললাম, আমরা সচরাচর আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন গুলো দেখছি, অবস্থানগুলো দেখছি, কোন কোন শব্দ আমরা অ্যাডজেক্টিভ হতে পারে সেগুলো দেখছি, কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি হয় সেভাবে দেখছি। তারপর হচ্ছে আমরা আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে হাইপেনেট অ্যাডজেক্টিভ দেখছি, নন ফাংশনিং অ্যাডজেক্টিভ দেখছি, ঠিক আছে। আর কিছু শব্দ দেখছি যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি, ঠিক আছে। এবার দেখেন আপনারা আরেকটা জিনিস আপনারা কিন্তু একটু পরে নেবেন, সেটা হচ্ছে কি জানেন, অর্থাৎ ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ গুলো ফরম্যাট গুলো কিভাবে হতে পারে, মানে অ্যাডজেক্টিভ গুলো সাধারণত আমরা যে শব্দ তৈরি করছি, অর্থাৎ আমরা তো এখন দেখতেছি হচ্ছে অ্যাডজেক্টিভ আসলে কিভাবে করতেছি সেটা, কিন্তু কখনো কখনো আপনারা যেটা আসবে সেটা সাধারণত আমি যদি বলি ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অর্থাৎ ওয়ার্ড ফরমেশন যেগুলো বলে, যেমন আমরা সাধারণত জানি হচ্ছে কি OUSTIVEAL, ঠিক আছে। মানে তারপর আর কি কি জানি আছে তো, আচ্ছা। যেমন আমরা এখানে বলি না, যেমন মেরিট, এই মেরিট থেকে আমরা বলি কি মেরিটোরিয়াস, পপুলার, পপুলাস, মানে পিপল থেকে পপুলাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। টিপ আমরা জানি কি, যেমন ধরেন ন্যারেট হচ্ছে ভার্ব, সেটার সাথে আমরা যদি ION বসাই, নাউনের ক্ষেত্রে দেখছিলাম ION বসাই, সেটা আমরা হয় নাউন, তার সাথে আমরা যদি IVE যদি বসাই তাহলে হচ্ছে ন্যারেটিভ হয়ে যায়, এটা TIV হয় বাট IVO হয়, তাহলে ন্যারেটিভ। যেমন প্রোডাক্টিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আল, যেমন ডিনাইয়াল, ঠিক আছে। বুঝতে পারছেন? আরো আছে, তারপর হচ্ছে TY আছে, এভাবে করে অনেকগুলো শব্দ আছে। জাস্ট এগুলো আপনারা বই থেকে কি করবেন, আপনারা শব্দগুলো জাস্ট একবার পড়ে নেবেন, ফরমেশনটা কিভাবে হয়, জাস্ট ফরমেশনটা যদি একটু বুঝতে পারেন তাহলে আপনাদের কিন্তু জিনিসগুলো কিন্তু ধরাটা খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়লাম, এগুলো আপনারা যদি ভালো করে পড়তে পারেন তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু কিছুই নাই আর। আমরা কিন্তু আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ কিন্তু এখনো পড়ি নাই। আমরা অ্যাডজেক্টিভ অফ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়বো কিন্তু শেষের দিকে গেলে, ঠিক আছে। এটা আমি এখন নিচ্ছি না একটা কারণে, মানে ক্লাসটা আমি এখন নিচ্ছি না একটা কারণে, সেটা আমি কিন্তু আবার ওই যে আপনার 43 যাদের ক্লাস নিচ্ছে তাদের কিন্তু আমি এই টপিকগুলো কিন্তু ক্লাস নিতে হবে, যদি এগুলো আপনাদের রুটিনের সাথে কিন্তু নাই, কিন্তু আমি ওদের সাথে নিব ক্লাসগুলো, অর্থাৎ 43 সাথে আমি আপনাদেরকে এই অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, এগুলো আমি ওদের সাথে নেব, আমি আপনাদেরকে এখন পড়াচ্ছি না, ঠিক আছে। আমি যখন ওদেরকে করাবো তখন আমি আপনাদেরকে বলবো এই ক্লাসগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। বুঝতে গেল, কিন্তু আপনাদের টপিকে নাই, তারপর আমি জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিব। এবার দেখি আমরা ক্লিপস টোফেলে যদি যাই, ক্লিপস টোফেল যদি দেখেন তাহলে ক্লিপস টোফেলে কিন্তু কি ভুলে গেছে জানি না আমি, ক্লিপস টোফেল কোনানে জানে রাখছি। আচ্ছা আমার রেকর্ডিংটা দেখেন আমি শেয়ার করি। এই যে দেখেন আমরা অ্যাডজেক্টিভস পড়ছি না আজকে, তাহলে এই অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমাদের এই জিনিসগুলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কতটুকু আছে সেটা একটু করে দেখে নেন আপনারা। সেটা হচ্ছে দেখেন adjective fall into two categories, descriptive and limiting. Descriptive adjectives are those which describe the color, size or quality of a person or thing. অর্থাৎ নাউন প্রনাউনের, অর্থাৎ কি নাউন প্রনাউনের কালার, সাইজ এবং কোয়ালিটি এগুলো প্রকাশ করে সেগুলোকে বলা হয় ডেসক্রিপটিভ। আর লিমিটিং অ্যাডজেক্টিভ হচ্ছে প্লেস রেস্ট্রিকশন অন দ্য ওয়ার্ডস, দে মডিফাই কোয়ান্টিটি এবং ডিসটেন্স, পজিশন, এগুলো বুঝলে সেটা হচ্ছে কি আমরা লিমিটিং। বুঝতে পারছেন? কখনো কিন্তু আপনারা বলবেন না যে ডেসক্রিপটিভ না লিমিটিং, জাস্ট এভাবে মাথায় রাখেন। ডেসক্রিপটিভ মানে হচ্ছে আমরা কালার, সাইজ, কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটাকে বলা এখানে বলা হচ্ছে ডেসক্রিপটিভ। আর আপনারা দেখেন কোয়ান্টিটি এবং ডিসটেন্স, পজিশন এগুলোকে বলা হয়েছে আপনার কি আপনার লিমিটিং। অনলি দিস অর দোজ আর প্লুরাল ফর্মস, অল আদার্স রিমেইন দ্য সেম ওয়েদার দ্য নাউন ইজ সিঙ্গুলার অর প্লুরাল, ঠিক আছে। দিস এবং দোজটা সাধারণত প্লুরাল ফর্মে হয়, বাকি সবগুলো একই থাকে। বিউটিফুল কার্ডিনাল নাম্বার, অর্থাৎ এখানে দেখেন ডেসক্রিপটিভ বিউটিফুল, লার্জ, দ্যাট এগুলা জাস্ট ওই যে যেগুলো বলছে সাইজ, কালার এগুলা। আর এখানে বলছে মানে কার্ডিনাল, অর্ডিনাল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিটিভ, আর্টিকেল এগুলোকে বলছে লিমিটিং, আমাদের এগুলোর দরকার নেই। When descriptive adjective modify a singular noun, they are also preceded by a and or the, ঠিক আছে, এটা দরকার নেই, আমরা জানি a and the এগুলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে অ্যাডজেক্টিভ also precede the noun, they modify
following কি followed linking verbs. Adjectives modify only noun, pronoun and linking verbs. তাহলে অ্যাডজেক্টিভটা মডিফাই করে কাকে? নাউন, প্রনাউন এবং লিংকিং ভার্বকে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু কি ক্লিপস টোফেলের শেষ। কয় মিনিট লাগছে আমার শেষ করতে? বেশি না, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 2 মিনিটও লাগে না ভালোভাবে। ঠিক আছে, কিন্তু এখানে আসলে ছন্ন ছড়া ভাবে দেওয়া আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই, কত নাম্বার পৃষ্ঠায় পাইছি, সেটা হচ্ছে আপনার 150 পৃষ্ঠা। তাহলে দেখে আবার 150 পৃষ্ঠা কোথায় আছে? 140, তাহলে আর একটু যাইতে হবে, 140, 150 পৃষ্ঠা পারে আছে। এই যে দেখেন, নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ, এর আগে কি আছে? এর আগে আছে কম্পারিজন, এগুলো আগামী এক ক্লাস পরে করব। নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে দেখেন উই টুক আ ট্যুর দ্যাট লাস্টেড 5 উইকস। তাহলে এই যে 5 উইকস, যেহেতু হাইপেন নাই, সো আমরা এখানে কি করছি? যেহেতু হাইপেন নাই, সো আমরা এখানে উইকস করছি। এটা হচ্ছে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। এই যে লাস্টের লাইন আছে দেখেন, নাম্বার প্লাস নাউন কম্বিনেশন অলওয়েজ অ্যাপিয়ার হাইপেনেটেড। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা বলবো কি? এগুলোকে হাইপেনেটেড অ্যাডজেক্টিভ বলবো। নাম্বার এবং কি, নাম্বার এবং কি যুক্ত হইলে, নাম্বার এবং নাউন যুক্ত সেগুলো হাইপেনেটেড অ্যাডজেক্টিভ বলবো। তাহলে আমি যেগুলো লিখেছি ওগুলাই। তাহলে 5 উইকস হাইপেন নাই, সেটা উইকস বসাইছি, কিন্তু দেখেন পরে আছে উই টুক আ 5 উইক ট্যুর। তাহলে এই যে 5 উইক আছে না, 5 উইক, তাহলে এখানে হাইপেন আছে, সেটা আমরা এখানে এস যুক্ত করব না। এটার পরে কোনো নাউন দরকার ছিল না, কিন্তু এগুলোর পরে একটা নাউন দরকার হয়। ঠিক আছে, his subscription to that magazine is for 2 years। তাহলে এখানে যেটা হাইপেন নাই, আমরা এখানে এস যুক্ত করতে হবে। আবার বলা আছে he has a 2 year subscription to that magazine। তাহলে যেহেতু এখানে আমার কি আছে 2 ইয়ার হাইপেন আছে, তো এটার সাথে এস বাই যুক্ত হবে না। এখন দেখেন এরপর একটা না, তার মানে এখানে যে আমরা আরেকটা যদি কমন জিনিস দেখি, সেটা হচ্ছে কি, যদি আমরা হাইপেন না দিই, তাহলে তারপর আমাদের নাউন লেখার দরকার নেই। আর আমরা জানি নাউন না লিখলে সাধারণত এস বাই যুক্ত হবে। যে আদারের ক্ষেত্রে বলছিলাম, নাউন থাকলে আদার নরমালি বসবে, নাউন না থাকলে এস যুক্ত করতে হবে। এখানে সেম জিনিস, নাউন থাকলে বলতে পারেন, কিন্তু এখানে এই হাইপেনটা কিন্তু মেন, এখানে কিন্তু নাউনের উপর কিন্তু ইন্ডিকেট নেই, এটা কিন্তু হাইপেনের উপর কিন্তু এস বাই যুক্ত হয়। আপনারা এক্সারসাইজ গুলো দেখলে তখন বুঝবেন, এখানে হাইপেনটা এখানে মেইন, এখানে কিন্তু নাউনটা মেইন না। যেমন দেখেন এখানে এই যে দিস শুজ কস্ট $20, তাহলে দিস আর $20 শু। ঠিক আছে, বুঝতে পারছেন? হাইপেন আছে এস যুক্ত হবে না, হাইপেন নাই এস যুক্ত হবে। এতটুকু জানলে আপনি এই আনসার গুলা করতে পারবেন, এই আনসার গুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখি কি আছে, এই যে এনাফ উইথ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বস এন্ড নাউনস। এই যে এখানে মেবি পাবো রুলসটা, মানে যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নাউন চেঞ্জেস পজিশন ডিপেন্ডিং অন হোয়েদার ইট ইজ মডিফাইং আ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভস অর অ্যান অ্যাডভার্ব। যখন অ্যাডজেক্টিভ মডিফাই করে, তাহলে দেখেন অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব প্লাস নাউন, তার মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে কি বসেন? অ্যাডভার্বের পরে নাউন বসে। বা আপনারা উল্টা দিক দিয়ে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে নাউনের এনাফের আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। যেমন আর দোজ ফ্রেঞ্চ ফ্রাইস ক্রিপস এনাফ ফর ইউ, তাহলে এই যে ক্রিপস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে কি হয়? নাউন হয়। তাহলে আমরা অ্যাডজেক্টিভ যেখানে লিখছি এখানে অ্যাডভার্ব লিখে রাখবেন। তারপর দেখেন when modifying a noun enough precedes the noun, তাহলে বলছিলাম অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে নাউন হয়, এই এনাফ হয়, আর এনাফের পরে নাউন হয়, বা নাউনের আগে এনাফ হয়। তাহলে ডু ইউ হ্যাভ এনাফ সুগার ফর দ্য কেক? ঠিক আছে, তাহলে এই যে এনাফ সুগার আছে, সুগার হচ্ছে কি নাউন, তাহলে নাউনের আগে এনাফ বসে। এখানে মেবি পাবো না, এখানে নাই, দেখি এখানেও নাই না। হ্যাঁ ঠিক আছে, এটা মানে এভাবে বলা যায় জিনিসটাকে, যেমন আপনারা যদি খেয়াল করেন, মানে যেটা আসলে এভাবে মেবি আছে, যেখানে রুলসটা আমার আসলে মনে পড়তেছে না, মেবি এরকমই আছে যে এনাফের পরে যদি নাউন থাকে, এনাফের পরে নাউন থাকলে দেখেন যদি ভার্ব আসে, সাধারণত ভার্বটা কি হয়? ইনফিনিটিভ হয়। ঠিক আছে, এনাফের পরে যদি নাউন থাকে, তাহলে সাধারণত কি হয়? পরবর্তী ভার্ব ইনফিনিটিভ হয়। তাহলে এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম আছে, ভার্ব আছে, ইনফিনিটিভ আছে। তাহলে আপনি এভাবে মাথা রাখতে পারবেন, মানে মাথায় এভাবে মনে রাখবেন যে এনাফের পরে যদি নাউন থাকে, তারপরে যদি একটা ভার্ব থাকে, সেটা ইনফিনিটিভ হবে। ওই যেটা লিখছিলাম যে এনাফের পরে ইনফিনিটিভ হয়। ঠিক আছে, নোটটা দেখি, নোটগুলো ইম্পর্টেন্ট। এখানে নোট বলছে দ্য নাউন দ্যাট ইজ মডিফাইড বাই এনাফ মে সামটাইমস বি ডিলেটেড উইথ নো চেঞ্জ ইন মিনিং, মানে মাঝে মধ্যে এটা মিনিং এর কোনো চেঞ্জ হয় না, যদি ডিলেট করেও দিই, মানে এনাফটা যদি বাতও দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এখানে নাই। এবার এই যে এনাফের কিছু উদাহরণ আছে, এগুলো আপনারা আশা করি এখন বুঝতে পারবেন যে কোনটার সময় কি বসবে। জাস্ট করবেন, না পারলে তো আমি আসি।
আর নাই, ঠিক আছে। আর আবার যদি আমি যদি আপনাদেরকে যদি দেখাই, ওই দেখাবো আগামীকাল, অর্থাৎ আগামীকাল আপনাদের কি আছে, অ্যাডভার্বের ক্লাস আছে, ঠিক আছে। আগামীকাল আপনাদের অ্যাডভার্বের ক্লাস আছে। এই যে দেখেন অ্যাডভার্ব কতটুকু আছে দেখেন। আমি যদি শুরু করি, এই যে অ্যাডভার্ব এখান থেকে শুরু হয়েছে না, অ্যাডভার্ব মডিফাইজ ভার্বস অ্যাডজেক্টিভস অর আদার অ্যাডভার্বস, তাহলে যে মেনি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস ক্যান বি চেঞ্জড টু অ্যাডভার্ব অ্যাডিং এলাই, মানে কিভাবে অ্যাডভার্ব যুক্ত হয়, জাস্ট এতটুকুর মধ্যে শেষ। অর্থাৎ আপনার এখানের মধ্যে অ্যাডভার্ব শেষ। তাহলে এখান দেখেন এই জিনিসটা পড়ালে আমার 5 মিনিটও লাগবে না। তারপরে আমি কি করবো, আমি আপনাদেরকে ওই আমার নিয়ম, আমি গ্রামারটা বোঝানোর পরেই আমি অ্যাডভার্বটা এখানে যেটা দেখালাম ওটা আমি বলবো এখানে। সো মানে আপনারা তাও একটু দেখে নিন যে মানে শুধুমাত্র অ্যাডজেক্টিভের সাথে এলাই যুক্ত করলেই আমার অ্যাডভার্ব হয়, এটা এখানে লেখা আছে, আর কিছুই না, ঠিক আছে। আর যেগুলো শব্দ লিখছি আমি আজকে, বোরিং, বোর্ড, গুড, ওয়েল, এই শব্দগুলো কিন্তু এখানে কিন্তু এক্সারসাইজে পাবেন, ঠিক আছে। তাহলে আপনারা কিন্তু কি করবেন, মোটামুটি আমরা অ্যাডজেক্টিভটা শেষ করছি। এখন বলেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে তাহলে বলেন, আমি আপনাদেরকে সেই যে জায়গায় বুঝেন সেই জায়গায় আমি দরকার আবার বারবার বুঝাবো, ঠিক আছে। আমি একটা জিনিস বলি, আপনারা ক্লাস করবেন, বুঝবেন না, আমাকে বারবার বলে আমি বারবার বুঝাবো। কিন্তু আপনি ক্লাস করবেন না কিন্তু বুঝেন নাই, তখন বললে কিন্তু তখন দেখা যাচ্ছে আমি যেহেতু জিনিসটা বুঝেছি, এটা আমি সাধারণত যে মানে ম্যানুয়ালি যখন ক্লাসগুলো নিতাম তখন কিন্তু আমি এই জিনিসটা করতাম। যারা ক্লাস করতো না তাদেরকে আমি বুঝাইতাম না, কেন বুঝাইতাম না, তাদের শাস্তিটা। এখন তো এখানে বোঝার সুবিধা নেই, কে ক্লাস করতেছে কে ক্লাস করতেছে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এখন আমাকে সবাইকে বুঝাই দিতে হয়, না বুঝলেও বুঝাই দিতে হয়। তখন দেখা যাচ্ছে আবার তাকে যদি ফুল গ্রামারটা যদি বুঝাতে হয় তখন সময় লাগে অনেক। আর তো ভিডিও তো আপনাদের কাছে দেওয়াই থাকে, মোটামুটি 48 ঘন্টা থাকে আপনাদের জন্য। তখন আপনারা যারা ক্লাসটা করেন না, মানে লাইভ ক্লাস করেন না, তারা কিন্তু ওখানে করে নিতে পারবেন। ওখানে করে নিলে আপনারা অবশ্যই করবেন। কেন করবেন, কারণ আপনারা যখন কোয়েশ্চেন বলেন, মানে যখন আপনারা কোয়েশ্চেনগুলো আপনাদের তৈরি হয়, তখন যেটা হয়, আমি যদি আপনাকে যদি বলি আমি আপনাকে আমি অমুক গ্রামারটা এভাবে পড়াইছিলাম, তখন যারা ক্লাস করে না তারা কিন্তু ধরতে পারে না। আবার তারা যেটা হয়, তারা তো ক্লাস করে নাই, তারা তো ক্লাস করে, এখন তারা কিন্তু আমাকে বলতে পারতেছে না যে ভাই ক্লাস তো করি নাই, এটা বলতে পারে না অনেকে। তখন দেখা যায় তারা বলে কি, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে, আমি ভাই তাহলে ভিডিওতে আমি একটু দেখে নিচ্ছি। তার মানে তিনি কিন্তু ক্লাস করেন নাই। যখন বলছে আমি কিন্তু ক্লাসে কিন্তু করাইছিলাম, তখন তারা বুঝতেছে যে হ্যাঁ ক্লাসটা করতে হবে, তখন তারা গিয়ে ক্লাসটা দেখে আসে, ঠিক আছে। কিন্তু এর আগে কিন্তু অনেকেই দেখেন। আবার অনেকে আছে ধরেন ক্লাস করে, মানে ক্লাস করার পরে বুঝে না, এক্সারসাইজ করতে গেলে সমস্যা হয়। তারপর আমি যতটুকু পারি যাদের সমস্যা হয় তাদেরকে আমি অন্তত একটা সলিউশন দেওয়ার ট্রাই করি, ঠিক আছে। আর যখন যদি হয়তো বা ইনস্ট্যান্ট যদি সলিউশন দিচ্ছে না, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আমি বলে দিই যে আপনাদেরকে আমি এটা পরে পড়াবো। যেমন কালকে আমি হোপ এবং উইশেরটা বলছি। তারপর এইচ এভরিটা কিন্তু আমি মাথায় ছিল, মানে হচ্ছে কালকে পর্যন্ত মাথায় ছিল, কিন্তু আজকে ভুলে গেছি। আজকে অনেকবার যদি মনে করেন যে আমি কিন্তু জিনিসটা বলতাম না, ঠিক আছে। তারপর আমি আরেকটা জিনিস বলি, এইচ এবং এভরি কিন্তু ব্যবহার কিন্তু আরো একভাবে কিন্তু আছে। শুধু আমি যেটা বলছি এটা হচ্ছে আপনার বেসিকটা, এছাড়াও কিন্তু আরেকভাবে কিন্তু ব্যবহার আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি আপনারা এক্সারসাইজ করেন, আপনারা এক্সারসাইজ করলে পারবেন। আর আমি মাছের পিপলের ক্ষেত্রে মাছ বসে কখন, সেটা আমি আজকে বলি নাই, কারণ এটা আমি আপনারা আজকে কিন্তু বুঝতে পারবেন সমস্যাটা কোন দিকে আছে, ঠিক আছে। তাহলে সমস্যা তো আপনাদের নাই আশা করি, কারো যদি দেখি, হ্যাঁ তাহলে কারো সমস্যা নেই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর আপনারা ক্লিপস চোখলে এক্সারসাইজ গুলো মাস্ট করবেন। ক্লিয়ার? ধন্যবাদ।